25 এ নম্বর, ঠিক আছে, যে প্রবলেমটা তোমাদের আমাকে বললে মেসেজ করে যে আটকে গেছে। তো 25 এ কোশ্চেনটা বলেছে প্রুভ দ্যাট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য লাইনস y ইজ ইকুয়াল টু mx, z ইকুয়াল টু c, আর y ইকুয়াল টু আরেকটা হচ্ছে -mx আর z ইকুয়াল টু -c ইজ দ্য সারফেস mxy প্লাস 1 প্লাস m স্কয়ার cz। দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু mx আর z ইকুয়াল টু c। এটা একটা স্কিউ লাইন। আমি আগের দিনই আলোচনা করেছি যে একটা স্কিউ লাইন সব থেকে সিম্পলিফাইড ফর্মে দেখতে হয় হচ্ছে y ইকুয়াল টু mx, z ইকুয়াল টু c। আর আরেকটা স্কিউ লাইন সেটা হচ্ছে y ইকুয়াল টু -mx আর z ইকুয়াল টু -c। এটা হচ্ছে দুটো স্কিউ লাইন। এই দুটো স্কিউ লাইনের সঙ্গে ধরো এটা একটা স্কিউ লাইন, এটা একটা স্কিউ লাইন, দুটো স্কিউ লাইন থেকে একই মানে ইকুইডিস্টেন্ট মানে সেম ডিস্টেন্সে যদি একটা পয়েন্ট থাকে তাহলে তার লোকাসটা কি হবে, ঠিক আছে? তাহলে তার লোকাসটা হবে হচ্ছে বলে দিয়েছে বইতে mxy প্লাস 1 প্লাস m স্কয়ার cz। তাহলে এই অঙ্কটা তো অবশ্যই আলোচনা করব। অঙ্কটা আলোচনা করার আগে আমি এই পোর্শনটা একটু লিখে দিয়েছি, যেটা অঙ্কের মধ্যে তোমার লেখার দরকার নেই, কিন্তু তবুও আমরা এই পোর্শনটা একটু আলোচনা করব। কি সেটা আমি এর আগে করিয়ে দিয়েছি। যদি একটা স্ট্রেট লাইন দেওয়া থাকে, স্ট্রেট লাইনটার ইকুয়েশন যদি x মাইনাস x1 বাই l, y মাইনাস y1 বাই m ইজ ইকুয়াল টু z মাইনাস z1 বাই n। একটা স্ট্রেট লাইন দেওয়া আছে x মাইনাস x1 বাই l ইকুয়াল টু y মাইনাস y1 বাই m ইকুয়াল টু z মাইনাস z1 বাই n। এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া আছে এবং একটা পয়েন্ট দেওয়া আছে স্ট্রেট লাইনটার বাইরে, সেটা হচ্ছে আলফা বিটা গামা যার কোঅর্ডিনেট। তাহলে আলফা বিটা গামা থেকে এই স্ট্রেট লাইনটার উপর যদি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স জানি, সেই ডিসটেন্সটার ফর্মুলাটা হচ্ছে এইটা, যেটা বইয়েও লেখা আছে বা আমি আরেকবার লিখিয়ে দিলাম। ফর্মুলাটা কি? পয়েন্টটা হচ্ছে আলফা বিটা গামা, ভালো করে লক্ষ্য করো। আর স্ট্রেট লাইনটা হচ্ছে x মাইনাস x1 বাই l, তার মানে স্ট্রেট লাইনটার উপর একটা ফিক্সড পয়েন্ট হচ্ছে x1 y1 z1, আর স্ট্রেট লাইনটার ডিআরএস হচ্ছে lmn। তাহলে ফর্মুলাটা কি হবে? পি পয়েন্ট থেকে স্ট্রেট লাইনটার উপর যদি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা না হয়, দেন দ্য ডিসটেন্স উইল বি ইকুয়াল টু রুট ওভার, ঠিক আছে, গোটাটার উপর রুট, আমার হয়তো কম পড়েছে, গোটাটার উপর রুট ওভার। আচ্ছা, পয়েন্টটার প্রথমে পয়েন্টটা আলফা, তার এক্স কোঅর্ডিনেট মাইনাস x1, x1 মানে স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টটা আছে তার এক্স কোঅর্ডিনেট, তাহলে আলফা মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস বিটা, বিটা হচ্ছে পয়েন্টার ওয়াই কোঅর্ডিনেট, আর y1 হচ্ছে স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, তাহলে বিটা মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস গামা মাইনাস z1 তার হোল স্কয়ার মাইনাস l, l মানে হচ্ছে স্ট্রেট লাইনটার x ডিআরএস ইনটু আলফা মাইনাস x1 প্লাস m হচ্ছে স্ট্রেট লাইনটার y ডিআরএস ইনটু বিটা মাইনাস y1 প্লাস n হচ্ছে স্ট্রেট লাইনটার z ডিআরএস ইনটু গামা মাইনাস z1 তার হোল স্কয়ার। উপরেরটা হোল স্কয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে উপরের উপর থাকবে, একটু লেখাটা গন্ডগোল হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে উপরে, ঠিক আছে, নিচে হবে না। আর নিচেরটা হচ্ছে বাই, এটার উপর কোনো হোল স্কয়ার না, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা সবাইকে মুখস্থ করে নিতে হবে, যাদের মুখস্থ নেই এই ফর্মুলাটা আমরা এই 25 এ অঙ্কটাতে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা, 25 অঙ্কটাতে কি বলেছে? তাহলে অঙ্কটাতে বলে দিচ্ছে দুটো স্কিউ লাইন দেওয়া আছে, সেই দুটো স্কিউ লাইন থেকে একই ডিসটেন্সে কোনো যদি একটা পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটা লোকাস। দুটো স্কিউ লাইনকে লিখে ফেললাম, তাহলে সলিউশনটা দেখো। লেট দ্য স্কিউ লাইনস বি, তাহলে একটা হচ্ছে 1 নম্বর x/1 is equal to y/m is equal to z minus c/0, আর 2 নম্বর x/1 is equal to y/-m is equal to z plus c/0। আমরা এরকম ভাবে লিখে নিতে পারি সেটাকে, তাই না, দুটো স্কিউ লাইন। আচ্ছা, এইবার এই যে দুটো স্কিউ লাইন যে আমরা পেলাম, আমি একটা পয়েন্ট ধরে নিলাম আলফা বিটা গামা, যেই পয়েন্টটা হচ্ছে ইকুইডিস্টেন্ট 1 নম্বর এবং 2 নম্বর দুটো স্ট্রেট লাইনের মাঝখানে আছে। 1 নম্বর স্ট্রেট লাইন থেকেও এই পয়েন্টটা যা দূরত্ব, 2 নম্বর স্ট্রেট লাইনটা থেকেও এই পয়েন্টটা দূরত্ব সেম। তাহলে এই পয়েন্টটা থেকে প্রথমে 1 নম্বর স্ট্রেট লাইনের উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা বের করে নিই। তাহলে ফর্মুলাটা দেখো যেটা বলেছিলাম সেরকম ভাবেই। আচ্ছা, এখানে তাহলে দেখো এখানে হচ্ছে x মাইনাস x1 এর সঙ্গে যদি কম্পেয়ার করো, দেন কম্পেয়ার করলে স্ট্রেট লাইনটাতে যদি আমরা এই স্ট্রেট লাইনটা x/1 y/m equal to z minus c/0 সেটাকে যদি এটার সাথে কম্পেয়ার করি x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n, তাহলে কম্পেয়ার করলে এখানে x1 কত হবে কে বলতে পারে?
y1 কত হবে কে বলতে পারে? 0 x1 হবে 0, y1 0 0। আচ্ছা, z1 হবে হচ্ছে c, আর l হবে হচ্ছে 1, m হবে হচ্ছে mটা mই থাকবে, ঠিক আছে, এটা সেম থাকবে lm, আর nটা হবে হচ্ছে 0। তাহলে পয়েন্টটাকে আমরা আলফা বিটা গামা সেম নিয়ে নিয়েছি। তাহলে আলফা বিটা গামা থেকে এর উপর ডিসটেন্স ফর্মুলা ছিল হচ্ছে রুট ওভার আলফা মাইনাস x1 মানে 0, তাহলে রুট ওভার আলফা মাইনাস x1 তার হোল স্কয়ার, বিটা মাইনাস y1 তার হোল স্কয়ার, গামা মাইনাস z1 মানে c, তাহলে গামা মাইনাস c তার হোল স্কয়ার, মাইনাস l ইনটু আলফা মাইনাস x1, l মানে এখানে 1 ইনটু আলফা মাইনাস x1 মানে 0, প্লাস m ইনটু বিটা মাইনাস y1 প্লাস n ইনটু গামা মাইনাস z1, তাহলে n মানেই হচ্ছে এখানে 0, তার সাথে যাই তুমি গুণ করো 0ই হবে, সেখানে এখানে 0 করে দিয়েছি, বাই রুট ওভার 1 স্কয়ার মানে হচ্ছে l স্কয়ার, 1 স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, n মানে 0 তার স্কয়ার মানে 0 হবে, এটাকে আর লেখার প্রয়োজন মনে করিনি। তাহলে এটা হচ্ছে প্রথম স্ট্রেট লাইনটার উপর আলফা বিটা গামা থেকে ডিসটেন্স। এবার যদি আমি কাউকে বলি যে দ্বিতীয় স্ট্রেট লাইনটার উপর আলফা বিটা গামা থেকে ডিসটেন্স কি হবে, তাহলে দ্বিতীয় স্ট্রেট লাইনটার উপর ডিসটেন্স হবে সিমিলারলি এখানে দ্বিতীয় স্ট্রেট লাইনটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, ঠিক আছে, আমাদের দ্বিতীয় স্ট্রেট লাইনটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি আমাদের মূল যে ইকুয়েশনটা, তাহলে সেখানে দেখবে যে x2টা কত হবে, দ্বিতীয় স্ট্রেট লাইনটা দেখো, তাহলে x2 হয়ে যাবে 0, x2 হয়ে যাবে 0 এখানে, তাহলে একটু যদি আমি এটাকে অ্যাড করি তাহলে x2 হয়ে যাবে 0, x মাইনাস x2, বা x1ও করতে পারো যা ইচ্ছা, x2 ফালতু করে লাভ নেই, x1 দিয়ে করতে পারো, সেকেন্ডটা x1, তাহলে x মাইনাস x1 মানে x1টা 0। আচ্ছা, lটা কি হয়ে যাবে, lটা হবে 1, কিন্তু mটা কি হবে, mটা হবে মাইনাস m, আর জেডটা কি হবে, এটা z1টা এটা হয়ে যাবে c, হবে না, তার বদলে মাইনাস সি। দেখো পয়েন্টটা দেখো জেড প্লাস সি বাই 0 আছে। তাহলে সিমিলারলি আমরা যদি এরকম ভাবে দ্বিতীয় ডিসটেন্সটা টানি, তাহলে দ্বিতীয় ডিসটেন্সটাও ইজিলি তোমরা বের করে নিতে পারবে, আলফা মাইনাস 0 তার হোল স্কয়ার, বিটা মাইনাস 0 তার হোল স্কয়ার, গামা মাইনাস z1 মানে হচ্ছে মাইনাস সি, তাহলে গামা প্লাস সি তার হোল স্কয়ার, মাইনাস এল ইন্টু আলফা মাইনাস প্লাস এম ইন্টু, কিন্তু এখানে এম মানে মাইনাস এম, এই যে দ্বিতীয় স্ট্রেট লাইনটার ক্ষেত্রে এম কিন্তু মাইনাস এম, ঠিক আছে, আর তারপরে এনটা 0। তো এইবার দুটো যে ডিসটেন্স পেয়ে গেলাম কোশ্চেন অনুসারে, দুটো ডিসটেন্স সমান, তার মানে তার স্কোয়ারটাও সেম, তাহলে রুটটা উঠিয়ে দিই, এবং তারপরে দেখবে ক্যালকুলেশন করে আলফা স্কয়ার বিটা স্কয়ার এগুলো সব কেটে ফেটে যাবে, খালি পড়ে থাকবে এইটা আলফা বিটা গামার লোকাস, বাস আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, গামার জায়গায় জেড, অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারলি কিনা দেখো, খুব সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে। এটা তাহলে আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি, এটা পরে টুকে নিবে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা নেক্সট, এইবার 25-এর এ আমি একটু বলে দিই কি হবে। এটাও খুব সিম্পল একটা অঙ্ক, 25-এর এ জাস্ট একটু ক্যালকুলেশন আর কিছু না, ঠিক আছে। আচ্ছা 25-এর এ যেটা বললাম সে অঙ্কটা একটু পড়ে নি কি বলেছে। অঙ্কটা বলেছে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই ও জেড প্লেন বা ওয়াই জেড প্লেন, একটা স্ট্রেট লাইন যেটা কার সাথে প্যারালাল, একটা স্ট্রেট লাইন যেটা প্যারালাল, ঠিক আছে, টু ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেন মানে হচ্ছে, সেটা আমরা সবাই জানি, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কত হয় কে বলতে পারে? স্যার x ইকুয়াল টু তো কে ধরি, এখানে তো 0 ধরেছে। আচ্ছা এক্স ইকুয়াল টু কে ধরবো, আচ্ছা ধরে নি, এক্স ইকুয়াল টু 0 বাদ দিয়ে ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল বলছে না, না না, আরে ওয়াই জেড প্লেনটাকে বলো, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কত, ওয়াই জেড প্লেনের কত, ওয়াই ওটা x ইকুয়াল টু 0 হবে, ওটা x ইকুয়াল টু 0। হ্যাঁ, তো x ইকুয়াল টু 0 হচ্ছে ওয়াই জেড প্লেন, তার সাথে প্যারালাল কিন্তু প্লেন না, স্ট্রেট লাইন, ব্যাপারটা বোঝো। ওয়াই জেড প্লেন মানে হচ্ছে x ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই জেড প্লেন। এবার আমাদের বলেছে একটা স্ট্রেট লাইন, কোশ্চেনে কি আছে, একটা স্ট্রেট লাইন যেটা ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল, তার মানে একটা স্ট্রেট লাইন যেটা প্যারালাল টু x ইকুয়াল টু 0, তাহলে স্ট্রেট লাইনটা x ইকুয়াল টু 0 এর সাথে প্যারালাল, তাহলে যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে x ইকুয়াল টু 0 প্লেন, এই প্লেনটা হচ্ছে x ইকুয়াল টু 0, সাপোজ আমি ধরে নিই, তাহলে আমাদের স্ট্রেট লাইনটা কি হবে, আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে তার সাথে প্যারালাল, উপরেরটা আমাদের স্ট্রেট লাইন, তাহলে আমাদের স্ট্রেট লাইনটার আমাদের ইকুয়েশন বের করতে হবে। তো আমাদের স্ট্রেট লাইনটা ধরলাম যে একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, আলফা বিটা গামা,
আমরা ধরলাম আমাদের যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে আলফা বিটা গামা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, যেটা আমাদের রিকোয়ার্ড স্ট্রেট লাইন, আর যেটা আমাদের বলে দিয়েছে রিকোয়ার্ড না, যেটা বলে দিয়েছে গিভেন। আচ্ছা, যেই গিভেন স্ট্রেট লাইনটা বলে দিয়েছে সেটা আলফা বিটা গামা দিয়ে যায়, ভালো কথা। আরেকটা হচ্ছে তার ডিআরএস দরকার, তো আমরা ধরে নিলাম তার ডিআরএস যথাক্রমে এল, এম আর এন। তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন বেরিয়ে যাবে, খুব সিম্পল স্ট্রেট লাইনটার ইকুয়েশন এক্স মাইনাস আলফা বাই এল, ওয়াই মাইনাস বিটা বাই এম, জেড মাইনাস গামা বাই এন, একেবারে স্ট্রেট লাইনের ইকুয়েশন। কিন্তু যেহেতু আমাদের স্ট্রেট লাইনটা এই এক্স ইকুয়াল টু জিরো প্লেনের সাথে প্যারালাল, তাহলে এক্স ইকুয়াল টু জিরো প্লেনের সাথে যদি প্যারালাল হয় তাহলে প্লেনের নর্মালের সাথে কি হবে? অবশ্যই গিভেন স্ট্রেট লাইনটা প্লেনের নর্মালের সাথে পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্স ইকুয়াল টু জিরো প্লেন, সেই এক্স ইকুয়াল টু জিরো প্লেনের নর্মালের ডিআরএস কত হবে? এক্স ইকুয়াল টু জিরো, এই প্লেনের যদি আমি কাউকে বলি নর্মালের ডিআরএস 1 0 0। কেন 1? এক্স এর কোফিশিয়েন্ট এক্স ডিআরএস, ওয়াই এর কোফিশিয়েন্ট নেই 0 ওয়াই ডিআরএস, জেড এর কোফিশিয়েন্ট নেই 0 জেড ডিআরএস। তাহলে এইটা হলো 1 0 0 কার ডিআরএস? এই প্লেনের নরমাল, এই যে স্ট্রেট লাইনটার ডিআরএস। আর আমাদের স্ট্রেট লাইনটা কত? আমাদের স্ট্রেট লাইনটার ডিআরএস হচ্ছে এল, এম আর এন। এবার প্লেনের নরমালের সাথে, যেহেতু গিভেন স্ট্রেট লাইনটা হচ্ছে প্লেনের সাথে প্যারালাল, তাহলে প্লেনের নরমালের সাথে গিভেন স্ট্রেট লাইনটা কি হবে? এই যে গিভেন স্ট্রেট লাইন, এটা প্লেনের নরমালের সাথে পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার হওয়ার ফলে ফর্মুলা কি হবে? এল ইন্টু 1, এই যে L1 L2 প্লাস M1 M2, তার মানে M ইন্টু 0 মানে 0ই, N ইন্টু 0 মানে 0ই, ইজ ইকুয়াল টু 0। তার মানে L ইকুয়াল টু 0 বেরিয়ে গেল। তাহলে L ইকুয়াল টু 0 বেরিয়ে যাওয়ার ফলে আমরা জেনে গেলাম যে আমাদের স্ট্রেট লাইনটা যেহেতু x ইকুয়াল টু 0 প্লেনের সাথে প্যারালাল, তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। কোন কন্ডিশন? আমাদের স্ট্রেট লাইনটার ক্ষেত্রে যেটা গিভেন দিয়ে দিচ্ছে তার Lটা 0 হয়ে যাবে। এল শুধু 0 হবে, এটা খালি বলা যাবে, আর বাকি mn তার সম্বন্ধে কিচ্ছু বলা যাবে না। তাহলে আমরা স্ট্রেট লাইনটা ধরবো কি করে? স্ট্রেট লাইনটা তাহলে পাস করছে আলফা বিটা গামা দিয়ে, এবং স্ট্রেট লাইনটার ডিআরএস যথাক্রমে 0 এম আর এন। তাহলে স্ট্রেট লাইনটাকে দেখো খুব ভালো করে, আমরা ধরে নিয়েছি যে এমন একটা স্ট্রেট লাইন যেটা এক্স ইকুয়াল টু 0 প্লেনের সাথে প্যারালাল, মানে ওয়াই ও জেড প্লেনের সাথে প্যারালাল, তার ইকুয়েশন এক্স মাইনাস আলফা বাই এল, এল মানে 0, ওয়াই মাইনাস বিটা বাই এম, আর জেড মাইনাস গামা বাই এন। এইবার কোশ্চিনটাতে কি বলেছে? কোশ্চিনটা বলেছে 25 এর এফ, যে একটা স্ট্রেট লাইন যেটা ওয়াই ও জেড প্লেনের সাথে প্যারালাল, তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি 1 নম্বর। সেটা বলছে অন্য আরো দুটো কার্ভকে ইন্টারসেক্ট করে। কোন দুটো কার্ভকে? তার মধ্যে 1 নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, আর জেড ইকুয়াল টু 0, এই কার্ভটাকে ইন্টারসেক্ট করে। ঠিক আছে? তাহলে সবার আগে একটা কার্ভকে, আমাদের যে স্ট্রেট লাইন যেটা এক্স ইকুয়াল টু 0 এর সাথে প্যারালাল, যে গিভেন স্ট্রেট লাইনটা যেটা অলরেডি আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলেছি, সেটা হচ্ছে অন্য একটা কার্ভকে ইন্টারসেক্ট করে। তাহলে কোনো একটা কার্ভকে ইন্টারসেক্ট করা মানে কি? স্ট্রেট লাইনটার কার্ভ হচ্ছে একটা কোনো একটা কমন পয়েন্টে মিট করে, বা একাধিক পয়েন্টেও মিট করতে পারে একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে, যাই হোক তো ওখানে কিছু পয়েন্টে মিট করে, সে একটা হোক বা একাধিক হোক। তো পয়েন্টে মিট করা মানে তাদের মধ্যে কমন পয়েন্ট থাকবে। তো কমন পয়েন্ট থাকার জন্য কি করছি আমরা? একে জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিচ্ছি। একে যদি আমরা জেড ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তার ফলে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। এক্স এর মান কি হবে? ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবে যে এক্স এর মান হবে এক্স মাইনাস আলফা, 0 এর সাথে তুমি যাই গুণ করো, তার মানে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 হয়ে যাবে। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু আলফা হয়ে যাবে। ঠিক আছে? এই যে 0 বসিয়ে দিয়েছি এখন জেড এর জায়গায়। আর সিমিলারলি ওয়াই এর মানও এখান থেকে ইজিলি বসিয়ে বের করা যাবে। ওয়াই ইকুয়াল টু কত হবে? বিটা প্লাস বিটা মাইনাস এম বাই এন গামা, বিটা মাইনাস এম বাই এন গামা। এবার এখানে বসিয়ে দিই এই যে সার্কেলটার উপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা এক্স ও ওয়াই প্লেনের সার্কেল। তাহলে আলফা স্কোয়ার এক্স এর জায়গায় আলফা, আলফা স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় এটা বসিয়ে দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে নাম্বারিং করে দিলাম 2। তাছাড়াও দুটো কার্ভকে ইন্টারসেক্ট করেছে 1 নম্বর স্ট্রেট লাইন, এই একটা সার্কেলকে ইন্টারসেক্ট করেছে, পাশাপাশি বলছে এই কার্ভটাকে ইন্টারসেক্ট করেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ জেড আর ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই কার্ভটাকে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এখানে ওয়াইটা 0 আছে, ওয়াইটাকে 0 বসিয়ে দিলাম, এক্স আর জেড এর মান নিলাম যথাক্রমে এইটা, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু এ জেড, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে আলফা বেরিয়েছে, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু জেড। এবার আমাদের কাজ হচ্ছে এই এম এন, এই যে এম এন বা এন বাই এম, এম বাই এন, এরা কিন্তু আমরা এক্সট্রা ভাবে নিয়ে নিয়েছি। তাহলে এদেরকে আমাদের যেগুলি হোক এলিমিনেট করতে হবে। কি করে এলিমিনেট করবো? খুব সিম্পল জিনিস। 3 নম্বর যে ইকুয়েশনটা, সেখান থেকে এম বাই এন এর মান বের করো। কি করে বের করবো? প্রথমে হচ্ছে গামা মাইনাস এন বাই এম ইন্টু বিটা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই এ, এটাকে নিচে নিয়ে চলে আসো। তারপরে এন বাই এম ইন্টু বিটা, ওটাকে এদিকে নিয়ে চলে যাও, আলফা স্কোয়ার মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে গামা মাইনাস আলফা স্কোয়ার বাই এ।
সেখান থেকে n বাই m এর মান ইজিলি বেরিয়ে গেল। আমরা m বাই n চাই। কেন m বাই n চাই? কারণ 2 নম্বরে m বাই n এর মানটা পুট করে দেবো। 2 এ m বাই n টা পুট করে দাও, যেটা পেলাম সেটা যদি পুট করে দিই, খুব ক্যালকুলেশনটা দেখবে সব কেটে ফেটে যাবে, এখানে খুব ইজিলি এই ইকুয়েশনটা চলে আসবে। আমি কিন্তু ক্যালকুলেশন পুরো করে দিয়েছি, ঠিক আছে। এবার কার লোকাস চেয়েছে? স্ট্রেট লাইনটার লোকাস মানে স্ট্রেট লাইনটা যে সমস্ত পয়েন্ট দিয়ে যায় তার লোকাস। তাহলে স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে যায়? আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামার লোকাস যদি আমি বের করতে পারি, তাহলেই আমাদের স্ট্রেট লাইনটার লোকাসটাও বেরিয়ে যাবে। তাহলে স্ট্রেট লাইনটার লোকাস মানে আলফার জায়গায় x, বিটার জায়গায় y, আর গামার জায়গায় z। বসিয়ে দিয়ে দেখো যেটা আমাদের অ্যান্সার সেটা চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে 25 এর a আর 25 এর f। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো এই দুটো অঙ্ক নিয়ে। আর কি আছে? আরো কিছু অঙ্ক আমরা দেখব। এই অঙ্কটা একটু দেখতে হবে, ঠিক আছে। 15 নম্বর, নাম্বার 15। 15 নম্বর অঙ্কটা দেখতে হবে, ঠিক আছে। 15 কি বলেছে 15 নম্বর অঙ্কটা একটু আমি আলোচনা করি। আচ্ছা, 15 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে এ ভেরিয়েবল লাইন, ঠিক আছে, একটা লাইন অন্য দুটো লাইনকে ইন্টারসেক্ট করে। এই টাইপের অঙ্ক আমি আগের দিন আলোচনা করেছি, তাহলে খুব একটা অসুবিধার কিছু নেই। একটা ভেরিয়েবল লাইন দুটো লাইনকে ইন্টারসেক্ট করে, একটা হচ্ছে y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু c, এটা একটা, আর এটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু -c, ঠিক আছে। আচ্ছা, জানো কোন লাইনটা y ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু c? এটা কোন লাইনটা? কাউকে যদি বলি যে y ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু c, এই লাইনটা ছবি এঁকে দেখাও, বলতে পারবে কোন লাইনটা? ধরো তিনটে অ্যাক্সিস, এটা জাস্ট নিজেদের একটু জানার জন্য বলছি। তিনটে অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এটা হচ্ছে নিজেদের কনসেপ্ট। পরীক্ষার হলে এগুলো ছবি এঁকে দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু নিজের কনসেপ্টটা দরকার। যে কোনো অঙ্ক করতে গেলে আমরা যাতে স্ট্রেট লাইনটার একটা মানে আমরা যদি নিজেদের মনের মধ্যে একটা স্ট্রেট লাইনকে বলে দিতে পারি বা বুঝিয়ে নিতে পারি যে স্ট্রেট লাইনটা কোথায় আছে, প্লেন গুলো। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 কোন প্লেন? ওয়াই যেখানে 0 কোন প্লেন হবে? এক্স ও জেড প্লেন। এক্স ও জেড, যে ছবিটা আঁকলাম সেই প্লেনটা, ঠিক আছে। এই যে লাল কালি দিয়ে যে ছবিটা আঁকলাম, দাগ দিচ্ছি, এই প্লেনটা হচ্ছে y ইকুয়াল টু 0। আর কাউকে যদি বলি z ইকুয়াল টু c, আরেকটা প্লেন। আচ্ছা, z ইকুয়াল টু c মানে z ইকুয়াল টু 0 কি হয়? z ইকুয়াল টু 0 মানে x ও y প্লেন হয়, তাই না? z ইকুয়াল টু 0 হয় x ও y প্লেন, কিন্তু x ও y প্লেন না, এটা হচ্ছে x ও y প্লেন, z ইকুয়াল টু 0। আর z ইকুয়াল টু c মানে c দূরত্বে, এই দূরত্বটাকে যদি বলি c দূরত্বে একটা প্লেন। কিরকম প্লেনটা হবে x ও y এর সাথে? বলো। প্যারালাল। প্যারালাল। মেঝে x ও y তার সাথে প্যারালাল। তাহলে z ইকুয়াল টু 0 মানে x ও y প্লেন, কিন্তু যদি আমি বলি z ইকুয়াল টু c, এগুলো সবাই জানো, তাহলে তার সাথে প্যারালাল। তাহলে এবার বলো, লাল কালি আর সবুজ কালি দুটো প্লেন তৈরি হয়েছে। একটা প্লেন হচ্ছে y ইকুয়াল টু 0 লাল কালি, একটা হচ্ছে সবুজ কালি z ইকুয়াল টু c। তারা কোথাও না কোথাও কি ইন্টারসেক্ট করে? ছবিটা দেখো, কোন জায়গাতে ইন্টারসেক্ট করে তারা? এই জায়গাটা ইন্টারসেক্ট করে। দুটো প্লেন এখানে ইন্টারসেক্ট করছে। এই স্ট্রেট লাইনটা কি কমন প্লেন দুটো যেখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ বোথ দ্য প্লেনস, এই দুটো প্লেনের যে লাইন অফ ইন্টারসেকশন সেটা হচ্ছে y ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু c। তাহলে এটা একটা লাইন, লাইনটা বুঝতে পারবে যে কোথায়। আর আরেকটা লাইন x ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু -c, কেউ বলতে পারবে ছবি এঁকে আরেকটা লাইন কোথায় হবে? এর মধ্যে ছবিটা না এঁকে যদি অন্য জায়গায় আমি আঁকার চেষ্টা করি, তো পারবে? x ইকুয়াল টু 0 আর z ইকুয়াল টু -c, কে বলতে পারে? আচ্ছা, x ইকুয়াল টু 0 মানে আমি যদি বলি এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা z অ্যাক্সিস। তাহলে x ইকুয়াল টু 0 মানে কোন প্লেন? y ও z প্লেন। দাগ দিয়ে দিলাম ড্যাশ ড্যাশ, এই প্লেনটা।
ঠিক আছে, এই প্লেনটা। আচ্ছা, আর কি আছে? আর জেড ইকুয়াল টু মাইনাস সি। এবার বলো জেড ইকুয়াল টু মাইনাস সি কি হবে? সবুজ কালি দিয়ে দিই ম্যাক। তাহলে জেড ইকুয়াল টু মাইনাস সি মানে জেড ইকুয়াল টু সি যদি হয় যে ওপরে, তাহলে মাইনাস সিটা কি হবে? জেড অ্যাক্সিসটা তো নিচেও থাকবে কিছুটা, সেখানে ধরলাম এটাকে, ধরলাম এই পয়েন্টটাকে মাইনাস সি। তাহলে কোথায় হবে জানো? জেড ইকুয়াল টু মাইনাস সি মানে প্লেনটা হবে মাইনাস সি দূরত্বের নিচে। এরকম একটা নিচে হবে। আচ্ছা, এইবার আমি যদি কাউকে বলি যে ওয়াই ও জেড প্লেন, তো আমরা না ওয়াই ও জেড প্লেনটাকে অর্ধেক আঁকি। অর্ধেক মানে মাটির ওপরটা আঁকি, নিচেরটাও কিন্তু ওয়াই ও জেড প্লেন হবে না? নিচেরটাও নেগেটিভ কেন নেবো না? নেগেটিভটাও নিতে পারি আমরা, আমরা নেগেটিভটাও নিতে পারি। এটাও কিন্তু ওয়াই ও জেড প্লেন। আমরা সবসময় উপরে নিই ছবি আঁকার সুবিধাতে, কিন্তু নিচেও তো হতে পারে ওয়াই ও জেড প্লেন। মানে গোটাটাই ওয়াই ও জেড, যেখানে এক্সটা থাকবে না, এই যে এক্স অ্যাক্সিসটা দেখো এখানে এক্স থাকবে না, এক্স জিরো হবে, তাহলে এটাও হচ্ছে ওয়াই ও জেড। তো এবার দেখো লাল কালি আর সবুজ কালির লাইনটা যেখানে ইন্টারসেক্ট করছে, ছবিটা হয়তো এক্স্যাক্টলি ঠিক হবে না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। এই যে এই জায়গাতে ধরো ইন্টারসেক্ট করছে, এই যে এই জায়গাতে ইন্টারসেক্ট করছে সেই স্ট্রেট লাইনটা, তার মানে স্ট্রেট লাইনটা হবে হচ্ছে এরকম একটা পজিশনে নিচের দিকে। আমি নিচের দিকে যদি আঁকি, তাহলে নিচের দিকে এরকম একটা পজিশন। এই দুটো স্ট্রেট লাইন বলে দিচ্ছি, একটা এইটা কালো কালি, একটা এইটা, ঠিক আছে? যাই হোক, তো এই দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে একটা স্ট্রেট লাইন। দেখো অন্য একটা স্ট্রেট লাইন, ধরো আমি একটা স্ট্রেট লাইন আছে নীল কালির একটা স্ট্রেট লাইন আঁকলাম, যেটা এই কালো কালির দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে, করতেই পারে একটা নীল কালি। এবং কি বলেছে, শুধুমাত্র দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করলেই হবে না, আমাদের তিনটে কন্ডিশন দরকার। কেন তিনটে কন্ডিশন দরকার? কারণ একটা স্ট্রেট লাইনে দেখবেন নর্মালি তিনটে আননোন থাকে, সে পয়েন্টটাই আননোন হোক বা এলিমেন্টটাই হোক, তাহলে তিনটে আননোন থাকে, তিনটে এলিমেন্টকে আমাদের এলিমিনেট করতে গেলে আমরা আরেকটা কন্ডিশন দরকার হয়। তাহলে কি কি কন্ডিশন আছে? এই যে নীল কালির যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা দুটো কালো কালির স্কিউ লাইন গুলোকে কি করে, স্কিউ লাইন কেন বলছি কালো কালির গুলোকে? কালো কালির লাইন দুটো খুব ভালো করে লক্ষ্য করো, কোনো দিন তারা মিট করতে পারবে না, এবং তারা কিন্তু প্যারালাল না। তাহলে নন প্যারালাল কিন্তু কোনোদিনই তারা মিট করতে পারে না, তার মানে তারা কোপ্ল্যানার, আলাদা আলাদা প্লেনে আছে। দেখো কালো কালি স্ট্রেট লাইনটাকে যদি কেউ বাড়াও, তাহলে কালো কালি স্ট্রেট লাইনটা আস্তে আস্তে এই দিক দিয়ে চলে যাবে, আর লাল কালিটা যদি বাড়াও তাহলে উপর দিয়ে চলে যাবে, এরা কিন্তু মিট করবে না কোনোদিনই। তাহলে এই যে স্কিউ লাইন দুটোকে কে করে? নীল কালির স্ট্রেট লাইনটা ইন্টারসেক্ট করে, আর নীল কালির স্ট্রেট লাইনটা বলছে অন্য একটা প্লেনের সাথে প্যারালাল, যে প্লেনটা হচ্ছে lx প্লাস my ইকুয়াল টু nz প্লাস nz ইকুয়াল টু p। তাহলে অন্য একটা স্ট্রেট প্লেন তার সাথে প্যারালাল, ধরো এটা একটা প্লেন, তার সাথে প্যারালাল। তাহলে অনেক জিনিসপত্র আছে, যদি ছবি আঁকতে চাও তাহলে এটা ভেরি ডিফিকাল্ট এই ছবিটা আঁকা, কিন্তু তবুও আমরা কি করবো, আমরা নিজেরা একটা ছবি এঁকে অন্তত আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, যে কোন প্লেন কিরকম হতে পারে, কোন স্ট্রেট লাইন কিরকম হতে পারে। এক্সাক্ট হয়তো 3D তে আমরা যেহেতু খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, বা 3D এর ক্ষেত্রে ছবি আঁকাটা খুব সমস্যাজনক, সেই জন্য আমরা হয়তো এক্সাক্ট ছবিটা খুব ক্লিয়ারলি আঁকতে পারবো না, কিন্তু আমাদের একটা ধারণা পরিষ্কার করা দরকার। ক্লিয়ার? আচ্ছা, অঙ্কটা কি করবো? ছবিটা আঁকতে যতটা ডিফিকাল্টি হয়েছে, অঙ্কটা করতে গেলে এতটা কিছু ডিফিকাল্টি হবে না। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলছে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, যেটা এই দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে। এর আগের দিনে আমি করেছি কি হবে, তাহলে দুটো স্ট্রেট লাইনকে যে ইন্টারসেক্ট করে, তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে ওয়াই প্লাস, আমরা ল্যামডা 1 দিয়ে করেছি, ল্যামডার জায়গায় বইতে k1 করেছে, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা করলেই করতে পারো, কে করো ল্যামডা করো, অন্য কোনো স্কেলার নাও, সি নাও, সি না নেওয়াটাই ভালো, কারণ সি অলরেডি আছে বলে অন্য কোনো স্কেলার নাও, তাতে অসুবিধা নেই। তাহলে ওয়াই প্লাস সাম স্কেলার ইনটু জেড মাইনাস সি হয়ে গেল, এটা একটা প্লেন। আরেকটা প্লেন এক্স প্লাস সাম k2 ইনটু জেড প্লাস সি। এই দুটো প্লেনকে আবার যদি পাশাপাশি লিখি তাহলে একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে দুটো প্লেনকে যে আমরা একসাথে লিখলাম সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। কোন স্ট্রেট লাইনটা? যেই স্ট্রেট লাইন হচ্ছে এই দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, ক্লিয়ার? এই স্ট্রেট লাইনটা দিয়ে একটা প্লেন তৈরি করলাম, এই স্ট্রেট লাইনটা দিয়ে একটা প্লেন তৈরি করলাম, দুটো প্লেনকে যদি আবার কমা দিয়ে পাশাপাশি লিখি তাহলে সেটা একটা স্ট্রেট লাইন। তাহলে সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এই দুটো স্ট্রেট লাইনকে কি করে? ইন্টারসেক্ট করে। এইবার আমাদের যে রিকোয়ার্ড, যে মানে যেই স্ট্রেট লাইনটা হচ্ছে দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে, ধরো এটা, সেই স্ট্রেট লাইনটা কিন্তু অন্য একটা প্লেনের সাথে প্যারালাল। তাহলে কোন প্লেনের সাথে প্যারালাল হলে আমরা কন্ডিশন জানি, কোন প্লেনের সাথে যদি প্যারালাল হয় তাহলে প্লেনের নরমালের সাথে স্ট্রেট লাইনটা কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে কোন প্লেনটার সাথে প্যারালাল? lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। তাহলে এই প্লেনটার সাথে যদি প্যারালাল হয় তাহলে এই প্লেনের নরমালের ডিআরএস হচ্ছে l, এটা নরমালের m আর n,
প্লেনের নরমাল। আর স্ট্রেট লাইনটা ডিআরএস, আমরা স্ট্রেট লাইনটা ডিআরএস যদি দেখি কত হচ্ছে, তাহলে স্ট্রেট লাইনটা দেখো, স্ট্রেট লাইনটা কিন্তু ডিআরএস ডিরেক্টলি দেওয়া নেই, তার বদলে কি আছে, তার বদলে হচ্ছে স্ট্রেট লাইনটা দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে আছে, 1 নম্বর 2 নম্বর। এই দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে যদি আমি একটু ভালো করে সাজাই, প্রথম প্লেনটা দেখো y প্লাস k1 ইন্টু z মাইনাস c ইকুয়াল টু 0, প্রথম প্লেনটা। আচ্ছা, প্রথম প্লেনটাকে একটু ক্যালকুলেশন করি, কিরকম ক্যালকুলেশন করব, বলছে এটা ইকুয়াল টু y ইকুয়াল টু মাইনাস k1 বাই z মাইনাস c, করা যাবে? অর, ঠিক আছে, y by minus k1 equal to z minus c হবে। और z এর মান কত হবে, কাউকে যদি বলি z এর মান কত হবে, তাহলে z এর মান হবে হচ্ছে z equal to হবে, আমি এখানে লিখছি y by minus k1 plus c। কেউ যদি ক্যালকুলেশন করো তাহলে এটা দাঁড়াবে হচ্ছে মাইনাস k1 নিচে y মাইনাস c k1, তাহলে দাঁড়ালো যেটা সেটা আমি এখানে পরিষ্কার করে লিখছি, দাঁড়ালো হচ্ছে y মাইনাস c k1, ঠিক আছে, বাই মাইনাস k1 ইজ ইকুয়াল টু z, z মানে z মাইনাস 0/1 বা z/1। তাহলে প্রথম প্লেনটা থেকে আমি এরকম পেলাম। আচ্ছা, কাউকে যদি বলি এবার দ্বিতীয় প্লেনটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে দ্বিতীয় প্লেনটা থেকে কি পাবো, দ্বিতীয় প্লেনটা, দ্বিতীয়টা x দিয়ে আছে, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস k2 ইন্টু z প্লাস c, দ্বিতীয় স্ট্রেট লাইনটা ওইদিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা, সেখান থেকে কি করলাম, k2 দিয়ে ভাগ করলাম, x বাই মাইনাস k2 ইকুয়াল টু, এখানে কি করলাম তাহলে z প্লাস c, সেখান থেকে শুধু z রাখলাম, তাহলে শুধু z যদি রাখি ইকুয়েশনটা এরকম হবে x মাইনাস ck2 মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে, প্লাস ck2 বাই মাইনাস k2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু z/1। তাহলে স্ট্রেট লাইনটা কি হবে, যদি এবার এটাকে সিমেট্রিক্যাল ফর্মে সাজাই, তাহলে সিমেট্রিক্যাল ফর্মে হচ্ছে x, সবই দুটো z কে ইকুইভ্যালেন্ট করে দিই বা একই, দুটো z সমান, প্লাস ck2 বাই মাইনাস k2 ইজ ইকুয়াল টু y মাইনাস ck1 বাই মাইনাস k1 আর ইজ ইকুয়াল টু z মাইনাস 0/1। তাহলে এবার আমাকে বলো যে এই যে স্ট্রেট লাইনটা যেটা দুটো প্লেনের ইন্টারসেকশন ফর্মে ছিল, সেটাকে যদি আমি সিমেট্রিক্যাল ফর্মে আনি, তাহলে তার ডিআরএস গুলো কি হবে, তাহলে ডিআরএস কি হবে, মাইনাস k2, নিচেরটা ডিআরএস মাইনাস k1, তাই তো, কমা 1, সেটা দেখো এই যে মাইনাস দিয়ে গুণ করে, এটা ডিআরএস মানে রেশিও, তো রেশিওটাকে কি করেছে, মাইনাস গুলো কেটে দিয়েছে আর এখানে একটা মাইনাস নিয়ে চলে আসছে, তাহলে k2 k1 আর -1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিআরএস। এবার স্ট্রেট লাইনটা ডিআরএস হচ্ছে k2, তাহলে নীল কালির যে স্ট্রেট লাইনটা আমরা এঁকেছি তার ডিআরএস হচ্ছে k2 k1 আর -1। এবার অবশ্যই প্লেনটা স্ট্রেট লাইনের সাথে প্যারালাল, তাহলে স্ট্রেট লাইনটা কি হবে, প্লেনের নরমালের সাথে পারপেন্ডিকুলার, প্লেনের নরমালের সাথে পারপেন্ডিকুলার হওয়া মানে ফর্মুলা কি, প্লেনের নরমাল হচ্ছে এই যে l ইনটু k2 প্লাস m ইনটু k1 প্লাস n ইনটু -1, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনে কে কে আননোন, k2 k1 এগুলো সব আননোন, এটা ধরেছি। k2 এর মান এখান থেকে নিয়ে নাও, বসিয়ে ফেলো k2 এর মান x, ঠিক আছে, x বাই কত হচ্ছে দেখে নাও মাইনাস z/c, আর k1 এর মান এখান থেকে বসিয়ে নাও, তাহলে k1 আর k2 এর মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। k2 এর মান এখান থেকে, k1 এর মান এখান থেকে বসিয়ে দিয়েছে, দেখো, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সারফেস। খুব সিম্পল অঙ্ক। তাহলে একটা স্ট্রেট লাইন যেটা দুটো প্লেনকে ইন্টারসেক্ট করে, দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করছে এবং 3 নম্বর একটা প্লেনের সাথে প্যারালাল, তার মানে আমাদের উই নিড 3 কন্ডিশনস। এই তিনটে কন্ডিশন যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের যে স্ট্রেট লাইনটা যে সারফেসকে জেনারেট করছে সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। বোঝাতে পারলাম? আচ্ছা।
তো সিমিলারলি দেখো এরকম আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা। অঙ্কটা একটু পড়ছি, ঠিক আছে। এ ভেরিয়েবল স্ট্রেট লাইন অলওয়েজ ইন্টারসেক্টস দ্য লাইন। তাহলে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন বলছে সবসময় ইন্টারসেক্ট করছে। তাহলে আবার একই টাইপের অঙ্ক, তিনটে লাইনকে ইন্টারসেক্ট করছে এখানে, তিনটে, দুটো না, তিনটে লাইনকে। তাহলে এর আগে দেখবে অঙ্কগুলো করেছি, অনেক সময় দেখবে যে আমরা দুটো লাইনকে ইন্টারসেক্ট করেছি, একটা কার্ভকে, সার্কেলকে, ইলিপসকে, অনেক অঙ্ক করেছো। বা এরকমও করেছি যে দুটো লাইনকে করছে দুটো স্কিউ লাইন, আরেকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একবারে ফার্স্ট অঙ্কটা যে শুরু করেছিলাম। আর এখন কি বলছে এই অঙ্কটা, এটা খুব সিম্পল অঙ্ক, যে একটা স্ট্রেট লাইন যেটা ভ্যারি করছে, একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন যেটা তিনটে লাইনকে ইন্টারসেক্ট করছে। তাহলে তার লোকাস কি? তিনটে লাইনকে ইন্টারসেক্ট করা মানে আমাদের প্রত্যেকটা লাইনকে ইন্টারসেকশন থেকে একটা করে কন্ডিশন পেয়ে যাবো, তাহলে ইজিলি আমরা তার লোকাসটা পেয়ে যাবো, বা সেই স্ট্রেট লাইনটা যে সারফেসটাকে জেনারেট করছে সেটা পেয়ে যাবো। কি কি স্ট্রেট লাইন? একটা হচ্ছে এক্স ইকুয়াল টু কে আর ওয়াই ইকুয়াল টু জিরো, এটা এক নম্বর। এক্স ইকুয়াল টু কে মানে একটা প্লেন, ওয়াই ইকুয়াল টু জিরো মানে একটা প্লেন, তাহলে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা একটা স্ট্রেট লাইন দেয়। ওয়াই ইকুয়াল টু কে, জেড ইকুয়াল টু জিরো, সেটা একটা স্ট্রেট লাইন। আরেকটা স্ট্রেট লাইন জেড ইকুয়াল টু কে, এক্স ইকুয়াল টু জিরো। অঙ্কটা দুরকম ভাবে করা যায়, আমি আগে বইয়ের নিয়মটা বলি, তারপরে অন্যভাবেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো বইয়ে কি করেছে দেখো, বইয়ে একেবারে ডিরেক্ট বলেছে এমন একটা স্ট্রেট লাইন যেটা তিনটে লাইনকে ইন্টারসেক্ট করে। তাহলে এমন একটা স্ট্রেট লাইন যেটা আমরা দুটো লাইনকে ইন্টারসেক্ট করে যেভাবে করে এসেছি, সেরকম ভাবে তিনটে লাইনকে ইন্টারসেক্ট করে একই রকম ভাবে করবো। তাহলে তিনটে লাইনকে ইন্টারসেক্ট করা মানে প্রথম লাইনকে ইন্টারসেক্ট করছে এক্স মাইনাস কে ইন্টু সাম স্কেলার ল্যামডা ওয়ান ইন্টু ওয়াই, যেহেতু ওয়াই ইকুয়াল টু জিরো আছে। দ্বিতীয় স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে মানে ওয়াই মাইনাস কে ইন্টু সাম ল্যামডা টু ইন্টু জেড। আর তৃতীয় লাইনকে ইন্টারসেক্ট করে মানে জেড মাইনাস কে ইন্টু সাম ল্যামডা থ্রি ইন্টু এক্স। এইবার আননোনকে ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি। আমাদের কিন্তু সমস্ত কন্ডিশন গুলো আমরা অলরেডি বসিয়ে ফেলেছি, আর এক্সট্রা কোনো কন্ডিশন নেই। এবার ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি, এই যে এই তিনটে ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে? এলিমিনেট করতে হবে। কি করে এলিমিনেট করব? এই যে ইকুয়েশনটা পেয়েছি, সেই ইকুয়েশনটাকে যদি কেউ একটু সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে দেখবে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স, প্রথমে এক্স এর কোফিশিয়েন্ট, প্লাস সাম ল্যামডা ওয়ান ওয়াই। আচ্ছা, জেড এর কোফিশিয়েন্ট নেই, ঠিক আছে, জেড এর কোফিশিয়েন্ট হচ্ছে 0 ইকুয়াল টু কে। ক্লিয়ার? আচ্ছা, পরের ইকুয়েশনটাতে হচ্ছে এক্স নেই, ওয়াই আছে, প্লাস ল্যামডা টু জেড। ঠিক আছে, এক্স নেই মানে আমরা একটা কাজ করি, এক্স এর জায়গায় 0 বসি, ইকুয়াল টু আবার কিন্তু কে। আর 3 নম্বর স্ট্রেট লাইনটাকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখবে যে ল্যামডা 3x ইন্টু ওয়াই নেই, ওয়াই এর জায়গায় 0, প্লাস জেড আছে ইকুয়াল টু কে। তাহলে এই তিনটে স্ট্রেট লাইন, এবার এমন একটা স্ট্রেট লাইন যেটা তিনটে প্লেনকে, তিনটে স্ট্রেট লাইন, তিনটে প্লেন, তাহলে তিনটে প্লেনকে ইন্টারসেক্ট করছে। তাহলে তিনটে প্লেনকে ইন্টারসেক্ট করছে মানে এমন একটা স্ট্রেট লাইন যেটা এই তিনটে প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে, মানে এখানে এক্স ওয়াই আর জেড তাদের মধ্যে ইন্টারসেকশন একটা না একটা পয়েন্ট পাবো অন্তত। তো এদের মধ্যে যদি ইন্টারসেকশন আমি পাই, এবং একটা পয়েন্ট পাবো না, বলছি একাধিক পাবো, কারণ এই তিনটে প্লেনের ইন্টারসেকশন হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে তিনটে পয়েন্ট ইন্টারসেকশন যদি একটা স্ট্রেট লাইন হয়, ভালো করে ব্যাপারটা বোঝো, তিনটে পয়েন্টের ইন্টারসেকশন যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে একটা স্ট্রেট লাইনে কটা পয়েন্ট থাকে? অসংখ্য। তাহলে অসংখ্য থাকলে এই তিনটে প্লেনের ইন্টারসেকশন কি হতে হবে? এই তিনটে প্লেন আজকে আলোচনা করব আমি, ঠিক আছে, এখনো আলোচনা করিনি, এগুলো আলোচনা করব। তিনটে প্লেন যদি ইন্টারসেক্ট করে, খুব ভাবাটা ভালো করে বোঝো, তাহলে একটা স্ট্রেট লাইন পেতে পারি। কিরকম ভাবে? যদি বলো স্যার এরকম উদাহরণ দিন যে তিনটে প্লেন একটা স্ট্রেট লাইন দিচ্ছে, এরকম একটা প্লেন, এটা একটা প্লেন নীলকালি, এটা একটা প্লেন লাল কালি, এটা একটা প্লেন সবুজ কালি। এই তিনটে প্লেন বলছে একটা ইন্টারসেকশন দিচ্ছে। কোনটা ইন্টারসেকশন দিচ্ছে? এই লাইনটাকে দেবে, ঠিক আছে। সবুজ কালিটা দিয়েও যাচ্ছে, এটা আমরা সবুজ কালির যে প্লেনটা সেটা হচ্ছে এখান দিয়ে যাচ্ছে, এটা তার একটা অংশ, তার সেটা এরকম। লাল কালির যে প্লেনটা সেটাও বলছে এটা দিয়ে যাচ্ছে, তার একটা অংশ এটা। নীল কালিটাও এটা দিয়ে যাচ্ছে।
তাহলে আলটিমেটলি তিনটে প্লেন একটা স্ট্রেট লাইন দেয়, তাহলে তিনটে প্লেনের ইন্টারসেকশন দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন করেছি। তাহলে এই যে স্ট্রেট লাইনটা যে পাচ্ছি, তিনটে প্লেন যে ইন্টারসেক্ট করছে, মিট করছে, কটা পয়েন্টে? একটা পয়েন্টে করলে হবে? বলছে না, একাধিক পয়েন্টে করতে হবে। তার মানে এদের যে সলিউশন মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, সেই সলিউশন কি হবে বলো, কে বলতে পারে? একটা সিস্টেম অফ ইকুয়েশন সলিউশন কি হবে? এখানে কটা সলিউশন থাকবে এক্স ওয়াই জেড এর? একটা সিস্টেম অফ ইকুয়েশনে কটা সলিউশন থাকতে পারে? কেউ বলতে পারছো না? লিনিয়ার অ্যালজেব্রার জিনিস, একটা সিস্টেম অফ ইকুয়েশন কটা সলিউশন থাকতে পারে? কে বলতে পারে? তাড়াতাড়ি, টাইম নষ্ট করিও না। নরমালি পসিবিলিটি কটা পসিবিলিটি একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকার পসিবিলিটি কি? তিনটা থাকে স্যার, একটা ইউনিক সলিউশন, নো সলিউশন আর মেনি সলিউশন। পসিবিলিটি কারেক্ট। পসিবল কেসে কি? একটা হচ্ছে নো সলিউশন, কোনো সলিউশনই নেই, একটা হচ্ছে ইউনিক সলিউশন, একটা সলিউশন, আর একটা হচ্ছে একাধিক সলিউশন। তাহলে এখানে বলো তিনটে প্লেন যদি একটা স্ট্রেট লাইন দেয়, স্ট্রেট লাইন মানে কটা পয়েন্ট লাগবে? একটা স্ট্রেট লাইন তো একাধিক লাগবে। এখানে মেনি সলিউশন আছে, তাহলে কটা সলিউশন? মেনি সলিউশন আছে, ইনফাইনাইট সলিউশন। আর ইনফাইনাইট সলিউশন থাকতে গেলে জানো কি হয়? ক্যামার্স রুল বলে দিয়েছে, ইউনিক সলিউশন থাকতে গেলে তার ডিটারমিনেন্টটা নন জিরো, কিন্তু ইনফাইনাইট সলিউশন থাকতে গেলে তার ডিটারমিনেন্ট কি হবে? জিরো হবে। তাহলে দেখো এই যে ডিটারমিনেন্টটা জিরো নিয়েছে, কার ডিটারমিনেন্ট জিরো নিয়েছে? এক্স এর কোফিশিয়েন্ট, ওয়াই এর কোফিশিয়েন্ট, জেড এর কোফিশিয়েন্ট। তাহলে এই যে ডিটারমিনেন্টটা জিরো, এক্স এর কোফিশিয়েন্ট ওখান থেকে যে আমি লিখেছিলাম সেখান থেকে দেখো এক্স এর কোফিশিয়েন্ট কত হচ্ছে? 1। ঠিক আছে, আমি যদি এই যে দেখো এক্স এর কোফিশিয়েন্টটা এখানে যদি আমি বসাই, এটাকে যদি এই যে এক্স এর কোফিশিয়েন্ট 1, ল্যামডা 1, ওয়াই ল্যামডা 1, জেড এর 0, তাহলে এরকম ভাবে আমরা এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট গুলো সব বের করে দেব। কোফিশিয়েন্ট গুলো বের করে নিলে এখান থেকে দেখো ডিটারমিনেন্টটা 0, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 দিয়ে একটা ইকুয়েশন আসছে, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 -1। এবার ল্যামডা 1 এর মানটা এখান থেকে নিয়ে নাও, প্রথম থেকে বসিয়ে দাও, ল্যামডা 2 প্রথম থেকে, ল্যামডা 3 প্রথম থেকে, বাস বসিয়ে দিলেই কমপ্লিট। বুঝতে পারা গেছে? বসিয়ে দিলেই কমপ্লিট। দেখো বুঝতে পারা গেল কিনা? তাহলে এই অঙ্কটা এইভাবে করা যাবে। অনেকে কি করে আবার অন্যরকম ভাবেও এই অঙ্কটা করতে পারে। ঠিক আছে, তো অন্যরকম ভাবে এই অঙ্কটা কিভাবে করা যায় আমি অবশ্যই বলছি, আরেকটা পদ্ধতি এখানে আছে। তাহলে এটা গেল হচ্ছে, দেখে নাও ল্যামডা 1 এর মান, ল্যামডা 2 এর মান, ল্যামডা 3 এর মান, তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা যে সারফেসটাকে জেনারেট করবে সেটা। তাহলে এখানে কি করলাম, একসাথে আমি এমন একটা স্ট্রেট লাইন দিলাম যেটা তিনটে প্লেনের ইন্টারসেকশন। কোন তিনটে প্লেন? যেই তিনটে প্লেন হচ্ছে এই স্ট্রেট লাইন গুলো দিয়ে যায়। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা? এই অঙ্কটাকে যদি কেউ চাও তো এরকম ভাবেও করা যায়, যেটা আমাদের একবারে মেইন টেকনিকটা কি, আমরা ধরে নিই একটা স্ট্রেট লাইন যেটা শুধুমাত্র দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে, দুটো, প্রথম দুটোকে। তো প্রথম দুটোকে যদি কেউ ইন্টারসেক্ট করে তাহলে স্ট্রেট লাইনটা এরকম হবে। এমন একটা স্ট্রেট লাইন যেটা প্রথম দুটোকে ইন্টারসেক্ট করে, মানে এটাকে বাদ দিয়ে দাও, এটাকে লেখার দরকার নেই, কেটে দাও। এবার 3 নম্বর স্ট্রেট লাইনটাকেও যদি সে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, মানে একই রকম বিষয়টা আমরা কি করছি, আমরা প্রথমে ধরছি এমন একটা স্ট্রেট লাইন যেটা দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করছে, এটা একটা প্রথম দুটো স্কিউ লাইন। এবং তারপর আমাদের আরেকটা কন্ডিশন দরকার, সেটা হচ্ছে 3 নম্বর স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করবে। 3 নম্বর স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করা মানে প্রথম দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করা মানে তার ফর্মটা হচ্ছে এরকম। এবার 3 নম্বর স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করা মানে আমরা কি করব, আমরা বোথ সাইডে দুটোর ক্ষেত্রে এখানে এক্স এর মান 0 বসিয়ে দিই। তাহলে এক্স এর মান যদি এখানে 0 বসিয়ে দিই, ঠিক আছে, 3 নম্বরকে করা মানে, তাহলে এখান থেকে দেখো যে একটা ওয়াই এর মান পাবো, ঠিক আছে, আর এখান থেকেও দেখো একটা ওয়াই এর মান পাবো। তাহলে এই দুটো ওয়াই কে আমরা কি করবো, সমান করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু এখানে 0 বসিয়ে দাও, তাহলে এখানে ওয়াই বলো কত হবে? 3 নম্বর স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করা মানে এক্স 0 হবে আর জেড ইকুয়াল টু কে হবে। তাহলে এক্সটা 0 বসিয়ে দাও, তাহলে ওয়াই কত হবে? ওয়াই হবে এক্স ইকুয়াল টু 0 বসালে ওয়াই এর মানটা কত হবে বলো কেউ একটা? কে বাই ল্যামডা 1। ল্যামডা 1। আর আরেকটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করা মানে জেডটাকে কে বসিয়ে দাও, জেড এর মান কে, তাহলে সেখান থেকে ওয়াই বলো কত হচ্ছে? জেড যদি কে হয়ে যায় তাহলে ওয়াই কত হবে? কে মাইনাস ল্যামডা 2। মানে কে কমন নিব, ইনটু 1 মাইনাস ল্যামডা 2, ক্লিয়ার? এবার দুটো ওয়াই কে সমান করে দাও, দুটো ওয়াই কে সমান মানে কে বাই ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কে বাই 1 মাইনাস ল্যামডা 2। ঠিক আছে, কে কে কেটে দাও। তো এখান থেকে দেখো একটা কন্ডিশন পাচ্ছি, সেই কন্ডিশনটা যদি পুট করে দাও এখান থেকে, তাহলে দেখবে সেই একই ইকুয়েশনটা চলে আসবে। স্যার কে বাই হবে না, তাহলে কি হবে, ভুল করলাম? কে বাই ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কে ইনটু 1 মাইনাস ল্যামডা 2। এইটা কত হবে? y ইকুয়াল টু
বুঝলাম না কোনটা বললে গো? ও এটা কে ইনটু না, সরি ভুল করেছি ঠিক আছে, ক্যালকুলেশন কে ইনটু 1 মাইনাস ল্যামডা 2, ঠিক আছে। কে 0 না বলে কেটে দাও, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 1 ল্যামডা 2 ইকুয়াল টু 0, ঠিক আছে, ক্লিয়ার। সেখান থেকে মানগুলো বসালে দেখবে একই জিনিস চলে আসছে, অসুবিধা নেই, সেম অঙ্ক। ওইভাবেও করতে পারো, আমি 3টে স্কেলার নেবো না, ল্যামডা 3 আমাদের নেওয়ার দরকার নেই, সেখান থেকেও করতে পারো। আর না হলে কি করতে পারো, যেরকম বইয়ে করেছে একবারেই ধরে নাও যেমন একটা স্ট্রেট লাইন যেটা 3টে স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে। যার যেটা ইচ্ছা যেরকম খুশি মনে হতে পারে। আমরা যদি দুটো ধরে করি তাহলে 3 নম্বরটা বসাবো, আর যদি 3টে ধরে করি তাহলে 3টে কন্ডিশনকে কি বসাবো, যেহেতু তার একটা স্ট্রেট লাইন দিচ্ছে তাহলে ডিটারমিনেন্টটা ডিরেক্ট 0 করে দেবো। আর এখান থেকে কি আছে, ডিটারমিনেন্টটা 0 করার দরকার নেই, এখানে হচ্ছে যেরকম ভাবে আমরা করি দুটোকে y কে সেম করে দাও, ল্যামডা 1 ল্যামডা 2, এখান থেকে একটা ইকুয়েশন আসবে, ল্যামডা 1 ল্যামডা 2 এর মানটা প্রথম দুটো দিকে বসিয়ে নাও, তাহলে ল্যামডা 1 এর মানটা কত হবে, x মাইনাস k বাই মাইনাস y, ল্যামডা 2 কত হবে, y মাইনাস k বাই মাইনাস z, তাহলে সেই দুটো বসিয়ে দাও। তাহলে কন্ডিশনটা দেখো এখানে কিন্তু পৃথক আসবে, কন্ডিশনটা কিন্তু সেম আসবে না, কারণ এখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 তিনটা দিয়েছিল, আর এখানে শুধুমাত্র ল্যামডা 1 ল্যামডা 2। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এবার কাউকে যদি আমি বলি আমরা 3টে প্লেন নেব, আমি হেডিংটা দিলাম ইন্টারসেকশন যেহেতু আমাদের আলোচনায় আসলো এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে ইন্টারসেকশন অফ 3 প্লেনস, 3টে প্লেন নিলাম, 3টে প্লেন। আচ্ছা, 3টে প্লেন যদি নিই, ধরো আমি একটা প্লেন নিলাম নরমালি যেরকম ভাবে আমরা নিই, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, এটা একটা প্লেন, তাই তো? এরকম নিই তো আমরা। আচ্ছা, আমি আরেকটা প্লেন নিলাম a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2। আরেকটা প্লেন নিলাম, 3টে প্লেন a3x প্লাস b3y প্লাস c3z প্লাস d3। এই 3টে প্লেন আমি নিয়ে ফেললাম। এবার এই 3টে প্লেনের যদি আমি ইন্টারসেকশন করি, ঠিক আছে, এই 3টে প্লেনকে যদি আমি মিট করাই বা কাট করাই, প্লেনকে কিন্তু প্লেনগুলোকে মিট করাচ্ছি বা কাট করাচ্ছি বা ইন্টারসেকশন করাচ্ছি, তাহলে আমরা কি কি পেতে পারি? বলছি উই হ্যাভ 3 পসিবিলিটিস, আমরা 3টে পসিবিলিটি পেতে পারি। 1 নম্বর, 3টে প্লেন একটা স্ট্রেট লাইন দিতে পারে, তার মানে 3টে প্লেনের ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। হতেই পারে 3টে প্লেনের স্ট্রেট লাইন, 3টে প্লেনের ইন্টারসেকশন স্ট্রেট লাইন। 2 নম্বর, 3টে প্লেনের ইন্টারসেকশন যদি করে একটা পয়েন্ট হতে পারে। যদি বলো স্যার কিরকম উদাহরণ দিন, 3টে প্লেনের ইন্টারসেকশন একটা পয়েন্ট, তাহলে সব থেকে যেটা একবারে সিম্পলিয়েস্ট উদাহরণ সেটা হচ্ছে 3টে প্লেন, একটা এই দেওয়াল, একটা মেঝে, একটা এই দেওয়াল, 3টে প্লেন, একটা এক্সওজেড প্লেন, একটা ওয়াইওজেড প্লেন, একটা জেড ও এক্স, একটা হচ্ছে ওয়াই এক্স ও ওয়াই প্লেন। তাহলে এই 3টে প্লেন যদি মিট করে, কেউ বলতে পারবে কোন পয়েন্টটা পাবো? এই 3টে প্লেনে একটা পয়েন্ট দেয় না স্ট্রেট লাইন দেয় না কি দেয়? এই 3টে প্লেন যদি মিট করে কেউ বলতে পারবে কি পাবো? অরিজিন 0 0 0, একটা কমন পয়েন্ট পাবো। 3টে প্লেন মিট করছে, একটাই পয়েন্ট থাকবে যেটা 3টে প্লেনেই থাকবে। যদি বলো স্যার কোন স্ট্রেট লাইন কি 3টে প্লেনে থাকবে? না, এই স্ট্রেট লাইনটা ধরো, এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা কিন্তু দুটো প্লেনে থাকবে। এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরি তাহলে এক্স অ্যাক্সিস কিন্তু দুটো প্লেনে থাকবে, একটা এই প্লেনে একটা এই প্লেনে। দুটো প্লেনের ইন্টারসেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস, কিন্তু 3 নম্বর প্লেনে কি থাকবে এক্স অ্যাক্সিসটা গোটাটা? থাকবে না। ওয়াই অ্যাক্সিসটাও সিমিলারলি দেখবে দুটো আলাদা আলাদা প্লেনে আছে। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে দুটো প্লেনে আছে, এই প্লেন আর এই প্লেন, কিন্তু এই প্লেনে নেই। জেড অ্যাক্সিস এটাও দুটো প্লেনে আছে, এই প্লেন আর এই প্লেন, কিন্তু এই প্লেনে নেই। তাহলে এমন 3টে প্লেনই যদি মিট করে, তাহলে কোথায় মিট করছে বলছি? একটাই পয়েন্টে, সেটা কে? অরিজিন। তাহলে 3টে প্লেন এরকম একটা পয়েন্টও মিট করতে পারে, নট নেসেসারি যে একটা স্ট্রেট লাইন দেবে, একটা পয়েন্টও দিতে পারে। আর 3 নম্বর পসিবিলিটি, নাম্বার 3, 3টে
প্লেন বলছে একটা এরকম একটা এ ট্রায়াঙ্গুলার তিনটে স্ট্রেট লাইন যেরকম ভাবে একটা ত্রিভুজ দিতে পারে, তিনটে প্লেন সেরকম ভাবে যদি এমন ভাবে সাজানো যায়, এটা একটা প্রিজম দিতে পারে, ট্রায়াঙ্গুলার প্রিজম। তিনটে প্লেন একটা এরকম ট্রায়াঙ্গুলার প্রিজম দিতে পারে পারে হ্যাঁ, এবার ট্রায়াঙ্গুলার প্রিজম দিতে পারে তিনটে প্লেন, এই একটা প্লেন, এইদিকে ওইদিকে একটা প্লেন, আবার পিছন দিকে একটা প্লেন। তাহলে এবার দেখো তো প্রিজম তৈরি হচ্ছে কিনা। আরেকটা লাগবে, নিচে মেঝে লাগবে, কিন্তু এরকম একটা প্রিজম আমরা দেখবে পেয়ে যাচ্ছি। তিনটে প্লেন দিয়ে আমরা এরকম একটা প্রিজম পেতে পারি। তাহলে তিনটে প্লেন যদি ইন্টারসেক্ট করে, একটা স্ট্রেট লাইন হতে পারে, একটা পয়েন্ট হতে পারে, একটা প্রিজম হতে পারে। এবার এক্ষেত্রে কি আছে, তোমাদের সিলেবাসে হচ্ছে এর কন্ডিশন গুলো আছে যে কখন তিনটে প্লেন একটা স্ট্রেট লাইনকে দেবে, কখন তিনটে প্লেন একটা পয়েন্টকে দেবে, আর কখন তিনটে প্লেন একটা ট্রায়াঙ্গুলার প্রিজমকে দেবে। বুঝতে পারলাম? আচ্ছা, তিনটে প্লেন একটা স্ট্রেট লাইনকে দেওয়া মানে, তিনটে প্লেন মানে দেখো এটা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট ইয়ারের জিনিস চলে আসলো। এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি আমি নিই, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে তিনটে প্লেন একটা স্ট্রেট লাইন দেওয়া মানে, বলো তিনটে প্লেন একটা স্ট্রেট লাইন দেওয়া মানে কতগুলো সলিউশন থাকবে? একটা স্ট্রেট লাইন পেতে গেলে কতগুলো সলিউশন লাগে? তিনটে প্লেন মিট করবে কতগুলো পয়েন্টে? অসংখ্য পয়েন্টে। তাহলে ইনফাইনাইট সলিউশনস, তাই না? তিনটে প্লেন যদি মিট করে সেই ক্ষেত্রে হচ্ছে সলিউশন হবে ইনফাইনাইট। তিনটে প্লেন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দিবে। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেওয়া মানে কে বলতে পারে? এক্স ওয়াই আর জেড এর কোফিশিয়েন্ট গুলো কি হবে? a1 b1 c1, a2 b2 c2, আর a3 b3 আর c3। বলো এর ডিটারমিনেন্ট কি হবে? অঙ্কটা বললাম তো একটু আগে, ইনফাইনাইট সলিউশন 0 হবে। 0 হবে, কারেক্ট। তাহলে একটা স্ট্রেট লাইন দিলে এক্স ওয়াই আর জেড এর যে কোফিশিয়েন্ট গুলো তার ডিটারমিনেন্টটা 0 হবে, তাহলে একটা স্ট্রেট লাইন পাবো। তিনটা প্লেন একটা স্ট্রেট লাইন, আর তিনটা প্লেন যদি একটা পয়েন্ট দেয়, একটা পয়েন্ট তার মানে ইউনিক সলিউশন, একটাই সলিউশন, তাহলে কি হবে? এই ডিটারমিনেন্ট 0 হবে। নন জিরো হতে হবে। আর যদি প্রিজম দেয় তার জন্য কিছু কন্ডিশন আছে যেটা আমরা দেখবো। তাহলে দেখো আমি একটা পেজ শেয়ার করছি, সেখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? এই যে ফাইন্ড দ্য কন্ডিশন, দেখো লিখে দেওয়া আছে, ফাইন্ড দ্য কন্ডিশন by intersection of three planes. Find the condition, to find the condition that the planes, তাহলে তিনটা প্লেন ধরে নিয়েছে, এই যে a1x plus b1y plus c1z plus d1 equal to 0, আর একটা প্লেন, এটা আর একটা প্লেন, এটা তিনটা প্লেন। তাহলে তিনটা প্লেন কি বলছে? মে ইন্টারসেক্ট ইন এ কমন লাইন, একটা লাইনে ইন্টারসেক্ট করতে পারে, মে ফর্ম এ ট্রায়াঙ্গুলার প্রিজম, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার প্রিজম হতে পারে, আর মে মিট এ সিঙ্গেল পয়েন্ট, তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট হতে পারে। তো কখন কোনটা কন্ডিশন আমি অলরেডি বলে দিলাম, আরেকটু বইতে ভালো করে দেওয়া আছে। দেখো বলছে এখানে একটু কায়দা করেছে। কি কায়দা করেছে? বলছে তিনটে ডিটারমিনেন্ট ধরে নিয়েছে, একটাকে বলেছে ল্যামডা 1, একটা ল্যামডা 2, একটা ল্যামডা 3, একটা চারটে ডিটারমিনেন্ট, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4। আচ্ছা, ল্যামডা 1 কি করেছে? ল্যামডা 1 হচ্ছে এক্স এর কোফিশিয়েন্টটা বাদ দিয়ে দিয়েছে, ওয়াই জেড আর কনস্ট্যান্ট, ওয়াই জেড আর কনস্ট্যান্ট যদি নেয় তাহলে ওয়াই এর কোফিশিয়েন্ট, জেড এর কোফিশিয়েন্ট, কনস্ট্যান্ট, ল্যামডা 1। ল্যামডা 2 ওয়াই এর কোফিশিয়েন্ট বাদ দিয়ে দিয়েছে, এক্স এর জেড এর কনস্ট্যান্ট। ল্যামডা 3 জেড এর কোফিশিয়েন্ট বাদ দিয়ে দিয়েছে, এক্স এর ওয়াই এর কনস্ট্যান্ট। আর ল্যামডা 4 যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে এক্স এর ওয়াই এর আর জেড এর তিনটার কোফিশিয়েন্ট আছে। তাহলে একটা এখানে দেখো এগুলো কি করে ক্যালকুলেশন করেছে এইসব দরকার নেই। যদি একটা লাইনে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, একটা লাইনে যদি ইন্টারসেক্ট করে, খুব ভালো করে দেখো, যদি একটা লাইনে ইন্টারসেক্ট করে, এরা তিনটা প্লেন যদি একটা লাইনে ইন্টারসেক্ট করে, তাহলে একটু আগে কি দেখলাম আমরা? ল্যামডা 4টা কি হবে? ল্যামডা 4 মানে বুঝতে পারা গেছে, এই যে কোফিশিয়েন্ট এক্স ওয়াই এর জেড এর কোফিশিয়েন্ট 0 হবে। এই যে এটা এটা আমি নট ইকুয়াল টু 0 একটা পয়েন্টের জন্য, আর যদি একটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে তাহলে ল্যামডা 4টা কত হয়ে যাবে? বলছে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে বইয়ে করে দিয়েছে ল্যামডা 4 হচ্ছে 0। এবং তার পাশাপাশি ল্যামডা 4 তো 0 হবেই, তার সাথে আমি বলে দিই
ল্যামডা 4 তো 0 হবেই, তার পাশাপাশি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 তাদের মধ্যে একটাকে 0 হতে হবে। আবার ল্যামডা 4 তো 0 হবেই, কেন বলতো? কারণ প্রিজমও যদি দেয় না, তো প্রিজমের ক্ষেত্রেও বলছে তিনটে স্ট্রেট লাইন দেয়, মানে অনেকগুলো সলিউশন দেয়, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেয়। একটা প্রিজম তৈরি করতে গেলেও তিনটে স্ট্রেট লাইন ইনফাইনাইট, তিনটে প্লেন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেয়, আর একটা স্ট্রেট লাইন তৈরি করতে গেলেও তিনটে প্লেন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেয়। কিন্তু তিনটে প্লেন যদি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেয়, তাহলে তার ল্যামডা 4 টা 0 হওয়ার পাশাপাশি ল্যামডা 1 ল্যামডা 2 আর ল্যামডা 3 এর মধ্যে যে কোনো একটা 0 হবে। ল্যামডা 1 ল্যামডা 2 আর ল্যামডা 3 এর মধ্যে যে কোনো একটা 0 হবে। ল্যামডা 4 তো 0 হবেই, আর ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর মধ্যে যে কোনো একটা 0 হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র স্ট্রেট লাইন দেওয়ার ক্ষেত্রে। আর যদি একটা পয়েন্ট দেয় তাহলে কি হবে? পয়েন্টের ক্ষেত্রে এই যে যদি একটা পয়েন্ট দেয় কি হবে বলো? দেখো বইয়ে লেখা আছে একটা পয়েন্ট, এই যে সি, ইফ দ্য প্লেনস মিটস এ পয়েন্ট, তাহলে ল্যামডা 4 টা নট ইকুয়াল টু 0 হবে, তাহলে ল্যামডা 4 নট ইকুয়াল টু 0। আর যদি প্রিজম দেয় তাহলে ল্যামডা 4 টা 0 হবে, কিন্তু ল্যামডা 1 ল্যামডা 3 ল্যামডা 2 ল্যামডা 3 এদের মধ্যে কেউ 0 হবে না, নান। তোমার তিনটা কন্ডিশন, যদি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন দেয়, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, তার মানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের মধ্যে ব্যাপার আছে। যদি তারা একটা স্ট্রেট লাইন দেয়, একটা স্ট্রেট লাইন দিলে ল্যামডা 4 0, আর ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর মধ্যে কেউ একটা 0, যদি একটা স্ট্রেট লাইন দেয়, হয় ল্যামডা 1 0 বা ল্যামডা 2 0 বা ল্যামডা 3, তাদের মধ্যে কেউ একটা 0 হবে, তাহলে ল্যামডা 4 তো 0 হবে, তার পাশাপাশি এদের মধ্যে কেউ একটা 0 হবে। ক্লিয়ার? আর যদি প্রিজম দেয় তাহলে ল্যামডা 4 0 হবে, বাকি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 কেউ 0 হবে না। আর যদি একটা পয়েন্ট দেয় তাহলে ল্যামডা 4 নন 0 হবে। তো এই তিনটে কন্ডিশন আমাদের মুখস্থ করতে হবে। তিনটে কন্ডিশন যদি মুখস্থ করো, তাহলে একটা অঙ্ক আছে এক্সাম্পল 20, সেই অঙ্কটা আমি একটা আলোচনা করছি, সেই অঙ্কটা দেখে নিতে হবে। দেখাতে বলেছে এই তিনটে প্লেন একটা ট্রায়াঙ্গুলার প্রিজম দেয়, তাহলে তিনটে প্লেন যদি একটা প্রিজম দেয়, এখনই শিখে গেছি আমরা, ল্যামডা 4 টা 0 হবে, আর ল্যামডা 1 ল্যামডা 2 আর ল্যামডা 3 এর মধ্যে কেউ 0 হবে না, তাই না? তাহলে ল্যামডা 4 টা 0 হবে, তাহলে ল্যামডা 4 কি করে বের করবো? এই দেখো এক্স এর কোফিশিয়েন্ট, ল্যামডা 4 মানে এক্স ওয়াই আর জেড এর কোফিশিয়েন্ট, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, ওয়াই এর কোফিশিয়েন্ট -2, জেড এর কোফিশিয়েন্ট দেখে নাও 1, আবার এখানে এক্স ওয়াই জেড এর কোফিশিয়েন্ট 1 1 -2, এই যে আবার এক্স ওয়াই জেড 1 0 -1, তাহলে এটা ল্যামডা 4, ল্যামডা 4 টা 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ল্যামডা 4 0 হয়ে যাওয়া মানে একটা ট্রায়াঙ্গুলার প্রিজম দেয়। আমি কি বোঝাতে পারলাম? আর ল্যামডা 3, এই যে দেখো ল্যামডা 3 কি করেছে, ল্যামডা 3 ল্যামডা 4 টা 0 হবে, ল্যামডা 4 0 হলেই কিন্তু ডিরেক্টলি বলতে পারবো না, তার পাশাপাশি আমাদের আবার তার সাথে সাথে কি করতে হয়, যে ল্যামডা 1 আর ল্যামডা 2 আর ল্যামডা 3 এর মধ্যে কেউ যাতে 0 না হয়, তাহলে ল্যামডা 2 3 দেখো নন 0 হয়েছে। ঠিক আছে, সিমিলারলি ল্যামডা 1 ল্যামডা 2 এগুলো বের করে নিতে পারো, তার মানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এরা কেউ 0 হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটা দেখো 0 না 6, কিন্তু এটা 0, তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার প্রিজম দেয়। নেক্সট 21, প্রুভ দ্যাট দ্য প্লেনস, এই যে তিনটে প্লেন দিয়ে দিয়েছে, দেখো প্লেন হচ্ছে একটা x = ry + qz, একটা হচ্ছে y = pz + rx, আরেকটা প্লেন হচ্ছে z = rx + qy, passes through one line, তার মানে এই তিনটে প্লেন একটা লাইন দেয়, একটা লাইন দেওয়া মানে এই তিনটে প্লেন একটা লাইন দেওয়া মানে বলো, এই তিনটে প্লেন একটা স্ট্রেট লাইন দেওয়া মানে কোন কন্ডিশনটা হবে? ডিটারমিনেন্টটা 0, ল্যামডা 4 টা 0 হবে, 0 হবে ডিটারমিনেন্ট ল্যামডা 4, আর তার সাথে আর একটা 0 হবে যে বাকি। ল্যামডা 3 এর মধ্যে এটা আইদার ল্যামডা 1 ল্যামডা 2 বা ল্যামডা 3 কেউ একটা 0 হবে। ট্রায়াঙ্গুলার প্রিজম হলে মানে শুধুমাত্র ল্যামডা 4 টাই 0 হবে, বাকি সবগুলো নন 0। কিন্তু একটা লাইন দেওয়া মানে ল্যামডা 4 0 হবে, তার পাশাপাশি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এর মধ্যে কেউ না কেউ একটা 0 হবে, তাহলে ল্যামডা 4 0 হবেই। তাহলে ল্যামডা 4 যদি 0 হয়, আর ল্যামডা 3 দেখো 0 হয়ে গেছে। ঠিক আছে, ক্যালকুলেশন করেছে, ল্যামডা 4 ল্যামডা 3 বের করেছে। আচ্ছা, ল্যামডা 4 যদি 0 হয়, তাহলে ল্যামডা 4 0 হলে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা পেয়ে গেল। তাহলে এই যে এই কন্ডিশনটার জন্য প্রুভ দ্যাট এই তিনটে হচ্ছে একটা লাইন দিয়ে পাস করবে, এটা হচ্ছে এটা। এবার এই তিনটে প্লেন যে লাইন দিয়ে পাস করে, সেই লাইনটা দেখবে বইয়ের পরের পেজে করে দিয়েছে, সেই লাইনটার ইকুয়েশন কি হবে। খুব সিম্পল, তিনটা প্লেন যেখানে মিট করছে সেটাই হচ্ছে তার, সেই পয়েন্টটা দিয়ে লাইনগুলো যাবে। তিনটে প্লেন হচ্ছে অনেকগুলো পয়েন্টে মিট করবে, তাহলে এরকম যদি দুটো পয়েন্ট পেয়ে যাও, তাহলে দুটো পয়েন্ট, তিনটে প্লেন যদি এরকম দুটো পয়েন্ট দিয়ে মিট করে একটা একটা, তাহলে দুটো পয়েন্ট মিট করলে মানে সেই দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ইজিলি বের করে নিতে পারি। বা এরকম করতে পারে, একটা পয়েন্ট দিয়ে মিট যাচ্ছে আর আরেকটা হচ্ছে ডিআরএস গুলো বেরিয়ে যায় এলিমেন্ট, তাহলেও হয়ে যাবে।
তো এরকম ভাবে দেখবে বইয়ের পরের পেজে, আমি এখানে আর পেজটা নিইনি, পরের পেজে দেখবে ইকুয়েশনটা, যেই স্ট্রেট লাইনটা পাচ্ছে তিনটা প্লেন, সেই তিনটা প্লেন যেই স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটাও বেরিয়ে যাবে, ঠিক আছে? সেটা হবে এইটা। দেখো তিনটে প্লেন কিন্তু অরিজিন দিয়ে যায়, দেখবে এই তিনটে প্লেনের একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, দেখেছো তিনটে প্লেন অরিজিন দিয়ে যায়, দেখো তিনটে প্লেন তিনটেই অরিজিন দিয়ে যায়, তাহলে অরিজিন দিয়ে যায় তিনটে প্লেনের কমন পয়েন্ট অরিজিন হবে। আরেকটা কমন পয়েন্ট বের করতে হবে, খুব সোজা, আরেকটা কমন পয়েন্ট বের করে নেবে, ঠিক আছে? কমন পয়েন্ট যদি বেরিয়ে যায় তাহলে সেখান থেকে ডিআরএস বের করে গেলে খুব ইজি। তাহলে এটা গেল হচ্ছে তিনটে প্লেন একসাথে মিট করার কন্ডিশন, এবং সেখান থেকে দুটো অঙ্ক করালাম। সেই কন্ডিশনটা থেকেই আগের অঙ্কটা করেছে, তিনটে প্লেন একটা স্ট্রেট লাইনে মিট করছে মানে এই যে তার ডেল্টা 4 0 হবে, এটা 0 হবে। স্যার ওক্ষেত্রে তো স্যার একটাই দেখিয়েছে না, ডেল্টা 4 0 দেখিয়েছে, তো আবার এখানে বলছেন কি আরো একটা 0 হতে হবে। আর এটা দেখবে অঙ্কটা দেখাবো, আগের অঙ্কটা। আচ্ছা লাস্ট অঙ্কটা ছিল স্যার। তোমাকে যদি বলি আমি, যে কোশ্চেনটা আমাকে করলে এখন, ল্যামডা 4টা 0 করেছি, কাউকে যদি আমি বলি যে এখান থেকে ল্যামডা 1 বের করো, কত হবে ল্যামডা 1? একটু আগে বললাম, বলো কত হবে, বলো। ল্যামডা 1 মানে কি? ল্যামডা 1 মানে এক্স এর কোএফিসিয়েন্ট বাদ ওয়াই জেড আর কনস্ট্যান্ট, তাই না? মুখস্থ করতে পারলে না? ল্যামডা 1 মানে এক্স এর কোএফিসিয়েন্টটা বাদ আছে, এই যে দেখো ল্যামডা 1 এক্স এর কোএফিসিয়েন্ট বাদ আছে, ওয়াই b1 b2 b3 জেড c1 c2 c3 আর কনস্ট্যান্ট, ল্যামডা 2 ওয়াই এর কোএফিসিয়েন্ট বাদ, ল্যামডা 3 জেড এর কোএফিসিয়েন্ট বাদ, ল্যামডা 4 কনস্ট্যান্ট বাদ, তাহলে ল্যামডা 4টা 0, কনস্ট্যান্ট বাদ দিয়ে এটা 0 হবেই। আর ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এদের মধ্যে কাউকে একটা না একটাকে 0 হতেই হবে। তো এবার আমাকে কেউ একটা বলো যে এখানে যে তিনটে প্লেন পেয়েছে সেখান থেকে ল্যামডা 1 কত, কে বলতে পারে? বলো, এক্স এর কোএফিসিয়েন্ট বাদ দিয়ে দাও, বলো। Row wise. এক্স এর Lambda 1 0 minus k 0, জেড এর কোএফিসিয়েন্ট 0 মাইনাস minus k কারেক্ট। তারপরে বলো পরেরটা। 1 1 sorry 0 কেন? জেড এর কোএফিসিয়েন্ট ল্যামডা 2 1 হবে স্যার, 1 মাইনাস কে, হ্যাঁ 1 1 ল্যামডা 2 মাইনাস কে, এক্স এর বাদ, এক্স বাদ দিয়ে দাও, যেখানে যেখানে এখানে এক্স বাদ এখানেও এক্স বাদ, এক্স হচ্ছে 0 বাদ। আমি শুধু ল্যামডা 1 মানে ওয়াই এর কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট, তাহলে এখানে বলো ওয়াই এর কোএফিসিয়েন্ট কে, ওয়াই এর কোএফিসিয়েন্ট কে আছে এখানে? 0 0 বাদ, ওয়াই এর কোএফিসিয়েন্ট 0, x 0 জেড এর 1 1 এটা মাইনাস কে। তো দেখো কোন একটা ডিটারমিনেন্ট যদি তিনটে একই জিনিস চলে আসে তাহলে কি কমন নিব এখান থেকে? কত হচ্ছে এখানে? মাইনাস কে কমন, minus k কমন নিতে হবে। কত পড়ে থাকবে? ল্যামডা 1 0 1 1 ল্যামডা 2 1 0 1 1 এই ডিটারমিনেন্ট করছি, কত আসবে? ল্যামডা 1 ইনটু কত হবে? ল্যামডা 2 মাইনাস 1 হবে, এই যে ল্যামডা 2 আর প্লাস 0টা বাদ দিয়ে দাও, প্লাস 1 ইনটু বলো 1 নাকি, প্লাস 1 ইনটু এই যে এটা মাইনাস এটা, তাহলে দাঁড়াচ্ছে কত? ল্যামডা 1 ল্যামডা 2 মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে? আচ্ছা এটা একটা কন্ডিশন, তাহলে এটাকেও 0 হতে হবে, কারেক্ট, ঠিকই বলছো, এটাকেও 0 হতে হবে, মানে এর মধ্যে ল্যামডা 1 বা হয়তো ল্যামডা 2 বা হয়তো ল্যামডা 3, তাহলে কারণ না কারোর মধ্যে একটাকে 0 হতে হবে। আচ্ছা এইবার আমি বিষয়টা বলি যে এখানে যেহেতু বলে দিয়েছে যে এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন,
তাহলে একটা স্ট্রেট লাইন হওয়ার জন্য যেটা মেন কন্ডিশন সেটা হচ্ছে ল্যামডা 4টা 0 হতেই হবে, আর তার পাশাপাশি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 মধ্যে কেউ না একটা 0 হবে। তাহলে দেখো এখানেও আরো 3টে সাব কন্ডিশন দরকার, মানে আসবে সাব কন্ডিশন। একটা হচ্ছে আইদার এটা 0 হতে হবে, সেখান থেকে একটা সাব কন্ডিশন, বা আরেকটা 0 বা আরেকটা 0। তো 3টে যে সাব কন্ডিশন লক্ষ্য করবে, সেই 3টে সাব কন্ডিশনে দেখবে প্রথম সাব কন্ডিশনে ল্যামডা 3 নেই, দ্বিতীয় সাব কন্ডিশনে দেখবে ল্যামডা 2 থাকবে না, তৃতীয় সাব কন্ডিশনে দেখবে ল্যামডা 1 থাকবে না। কারণ কি বলতো, আমরা প্রথমটাতে দেখবে এক্স এর কোফিশিয়েন্ট বাদ দিয়ে দিয়েছি, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট বাদ দিয়ে দেওয়া মানে ল্যামডা 3 থাকছে না। পরেরটাতে ওয়াই এর কোফিশিয়েন্ট বাদ দিয়ে দিয়েছি, ওয়াই এর কোফিশিয়েন্ট বাদ দিয়ে দেওয়া মানে ল্যামডা 1 থাকছে না। তারপরে জেড এর কোফিশিয়েন্ট যখন বাদ দিয়ে ল্যামডা 2 থাকবে না। তার মানে আমরা এমন একটা কন্ডিশন চাই যেখানে 3টেই থাকছে, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, তাহলেই তো আমরা স্ট্রেট লাইনটা পাবো। তো সেই কারণে আমরা সবসময় ল্যামডা 4 = 0 সেটাকে ধরেই করাটা বেটার। বুঝতে পারা গেছে? যেহেতু এটা পেয়ে গেছি যেটা একটা কমন লাইন, এটা একটা প্রিজম না, অলরেডি আমরা পেয়ে গেছি যে এটা একটা কমন লাইন, তাহলে অলরেডি কমন লাইন পেয়ে যাওয়া মানে শুধুমাত্র ল্যামডা 4 = 0 সেই কন্ডিশনটা থেকেই যথেষ্ট বের করা। বাকি সাব কন্ডিশন গুলো লাগাতে পারো, কিন্তু এখানে লাগানোর প্রয়োজন নেই, কারণ প্রথম কন্ডিশন থেকে অলরেডি বেরিয়ে যায়। বুঝতে পারা গেছে কেন সাব কন্ডিশন গুলো আমি লাগালাম না? কারণ আলটিমেটলি ল্যামডা 4 = 0 সেখান থেকে দেখবে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, ডেল্টা 4 = 0 সেখান থেকে দেখবে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, সেই ডেল্টা 4 থেকেই দেখবে যে 3টে কন্ডিশন বেরিয়ে গেছে, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো কন্ডিশনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে কি হলো যে ডেল্টা 4 = 0, এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা আমি কি এতক্ষণ ধরে ডেল্টা 4 থেকে ল্যামডা 4 বলছি কোথাও, না ডেল্টাই বলেছি? হ্যাঁ স্যার, তখন থেকে ওটাই বলছেন। আচ্ছা 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 আচ্ছা, তাই তো আমি তাহলে পুরোপুরি ব্যাপারটাকে ভুল বলেছি। যেখানে এখানে ল্যামডা বলেছি সব ডেল্টা হবে। কেন আমাকে একটু বললে না কেন স্যার ডেল্টা বলুন? তোমরা তো নিজেরা বুঝতে পারছো, আমি তো অঙ্কের মধ্যে ঢুকে গিয়ে আমি ভুল বলে যাচ্ছি, আমি এতক্ষণ পর বুঝতে পারলাম। ওহো সরি, তাহলে বুঝে গেছে কোথায় আমি ভুল বলেছি। আমি ভুল জিনিসটা কি বলেছি, এই যে এগুলো সব ডেল্টা 4 ল্যামডা না। আমি যেহেতু এতক্ষণ ধরে ল্যামডা নিয়ে আলোচনা করছি বলে আমার বাই মিস্টেক এটা হয়ে গেছে। আমি ভেবেছি সবই ল্যামডা, কিন্তু যখন বলছি সবই ভেবেছি ডেল্টা, কিন্তু যখন বলছি সব তখন ল্যামডা বলে আমি বলে দিয়েছি। খুব ভুল বলে দিয়েছি এতক্ষণ ধরে, বলাটা আমার খুব ভুল হয়েছে। যাই হোক, তো যখন ভিডিওটা শুনবে পরের জিনিসটা শোনার পর আবার আগেরটা দেখে নিও যারা। ঠিক আছে, এগুলো সব ডেল্টা, ল্যামডা না। এগুলো সব কত হবে? ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা 4। তাহলে ডেল্টা 1 মানে হচ্ছে এক্স এর কোফিশিয়েন্টটা বাদ, বিসিডি। ডেল্টা 2 মানে বি এর ওয়াই এর কোফিশিয়েন্ট বাদ। ডেল্টা 3 মানে জেড এর কোফিশিয়েন্ট বাদ। ডেল্টা 4 মানে কনস্ট্যান্টের কোফিশিয়েন্ট বাদ। তাহলে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা 4। ঠিক আছে, এই কন্ডিশনগুলো আমি ভুল করে ওগুলো সব ল্যামডা বলে দিয়েছি, ওগুলো সব ডেল্টা হবে। ক্লিয়ার? আমাকে আবার বলতে হবে না? বুঝতে পেরে গেছো আমার ভুলটা? আমার ভুলটা কি বুঝতে পেরেছো? বুঝতে হ্যাঁ স্যার, পেরেছি ঠিক স্যার, আছে। বলতে হবে না। আমাকে একটু ধরিয়ে দিবে তো, আমি ভুলভাল বললে না হলে এতক্ষণ ধরে ফালতু ফালতু আমার মানে মাথাতে কাজ করছে ডেল্টা, কিন্তু আমি বলে দিচ্ছি সব ল্যামডা, বলাটা আমার হয়ে গেছে সব ভুলভাল। যাই হোক, ঠিক আছে, নেক্সট। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে ডেল্টা হলো ডেল্টা 4 ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3। আচ্ছা এবার চলে আসি আমি এই অঙ্কটাতে। এই অঙ্কটা দেখো, show that the locus of the lines, ঠিক আছে, which meet the lines। তাহলে এমন একটা লাইন আগে বের করব, অনেকগুলো লাইনের লোকাস, যেহেতু একটা লোকাস মানে অনেকগুলো লাইন, লাইনটা বিভিন্ন ভেরিয়েবল লাইন, বিভিন্ন পজিশনে যাবে। তাহলে একটা ভেরিয়েবল লাইন যতটুকু পজিশনে যাচ্ছে সেই পজিশন গুলোতে গিয়ে তার লোকাস তৈরি হবে। আচ্ছা ভেরিয়েবল লাইনটা কিরকম বলেছে? ভেরিয়েবল লাইনটা বলেছে এবার দুটো লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে। ব্যাপারটা বুঝতে হবে, দুটো লাইনকে একই অ্যাঙ্গেলে মিট করে। বুঝতে পারলাম? তাহলে দুটো লাইনকে বলছে সেম অ্যাঙ্গেলে মিট করে। কোন দুটো লাইনকে? একটা হচ্ছে এক্স প্লাস এ বাই 0, ওয়াই বাই সাইন আলফা, জেড বাই মাইনাস কস আলফা, আর একটা হচ্ছে এক্স মাইনাস এ বাই 0, ওয়াই বাই সাইন আলফা, জেড বাই কস আলফা। তাহলে এই দুটো স্ট্রেট লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে যে স্ট্রেট লাইনটা, তার লোকাস চেয়েছে। ঠিক আছে, তার লোকাসটা হচ্ছে এইটা। তো সেম অ্যাঙ্গেলে মিট করা মানে এখানে অঙ্কটা একটু অন্যরকম ভাবে করতে হবে। কিরকম ভাবে করতে হবে? সবার আগে আমাদের দুটো ভেরিয়েবল লাইনকে একটা লাইন সেম অ্যাঙ্গেলে মিট করছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাতে একে যত অ্যাঙ্গেলে মিট করছে একেও তত অ্যাঙ্গেলে মিট করবে।
এবার যেটা কোশ্চিন সেটা হচ্ছে এই লাইনটার উপর একটা পয়েন্ট বের করো, এই লাইনটার উপর একটা পয়েন্ট বের করো, ঠিক আছে? এই লাইনটার উপর একটা পয়েন্ট হচ্ছে দেখো মাইনাস এ, এখানে আর ধরে নিব এটাকে, তাহলে আর সাইন আলফা, এটাকে আর ধরে নেবো মাইনাস আর কস আলফা, আর এটাকে আর ড্যাশ ধরে নেব। তাহলে দ্বিতীয় স্ট্রেট লাইনটার উপর দ্বিতীয় স্ট্রেট লাইনের উপর আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে এ, এখানে আর ড্যাশ সাইন আলফা আর আর ড্যাশ কস আলফা, ঠিক আছে? তাহলে এখানে একটা পয়েন্ট, এই প্রথম স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্ট, দ্বিতীয় স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্ট পেয়ে গেছি, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে মাইনাস এ আর সাইন আলফা মাইনাস আর কস আলফা, এটা হচ্ছে এ আর ড্যাশ সাইন আলফা আর ড্যাশ কস আলফা। এবার আমাদের যে লাইনটা সেই লাইনটা হচ্ছে বলছে এই দুটো লাইনকে মিট করছে কিন্তু সেম অ্যাঙ্গেলে। তাহলে আমাদের যে লাইনটা সেই লাইনটা যদি এই দুটো স্ট্রেট লাইনকে মিট করে, ঠিক আছে, যেটা আমরা বের করব সেটা যদি এই দুটো স্ট্রেট লাইনকে মিট করে, তাহলে আমাদের যে স্ট্রেট লাইনটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে অবশ্যই দুটো পয়েন্ট দিয়ে যাবে, এই দুটো পয়েন্ট দিয়ে, তাই না? এই দুটো পয়েন্ট দিয়ে যেতে বাধ্য। এই স্ট্রেট লাইনটা দেখো, প্রথম স্ট্রেট লাইনটাকে বলছে কোন পয়েন্টে মিট করে, আর দ্বিতীয় স্ট্রেট লাইনটাকে। তাহলে আমাদের যে লাইনটা ভেরিয়েবল লাইনটা সেটা প্রথম স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টে মিট করে, আর দ্বিতীয় স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টে মিট করে। তাহলে ভেরিয়েবল লাইনটা এই দুটো পয়েন্ট দিয়ে যায়, দুটো পয়েন্ট দিয়ে যদি যায় তাহলে তার ফর্মুলা আমরা জানি। কেউ জানো? দুটো একটা স্ট্রেট লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে যায় তাহলে তার ফর্মুলা x minus x1 by x2 minus x1 is equal to y minus y1 by y2 minus y1, তাই না? is equal to z minus z1 by z2 minus z1। তাহলে এটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা দুটো পয়েন্ট দিয়ে যায়। তাহলে আমাদের যে ভেরিয়েবল স্ট্রেট লাইন সেটা এই দুটো পয়েন্ট দিয়ে আছে। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা পাবো সেটা আমরা তৈরি করে ফেলি। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা পাবো সেটা দেখো বইয়ের পরের পেজে করে দিয়েছি, ঠিক আছে? কত করে দিয়েছে দেখাচ্ছি। স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে। পেয়েছি এটা, ঠিক আছে? দুটো পয়েন্ট দিয়ে যাবে, পয়েন্ট দুটো দেখে নিবে, আগের পেজে আছে। তাহলে সেই পয়েন্ট দুটো দিয়ে যাবে, তার ইকুয়েশনটা হবে এটা। তাহলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে ওই দুটো স্ট্রেট লাইনকে মিট করে, কিন্তু কিভাবে মিট করে? সেম অ্যাঙ্গেলে মিট করে, অ্যাঙ্গেল গুলো একই হবে। তাহলে অ্যাঙ্গেল গুলো যদি সেম হতে হয়, তাহলে অ্যাঙ্গেল সেম হতে গেলে এই যে স্ট্রেট লাইনটা সেই স্ট্রেট লাইনটা ডিআরএস কত? 2a r dash minus r sin alpha আর r dash plus r into cos alpha। আর যেই দুটো স্ট্রেট লাইন দিয়ে দিয়েছিল, যেই দুটো স্ট্রেট লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে তাদের ডিআরএস গুলো দেখে নেবো। তাহলে দেখবে প্রথমটা ডিআরএস ছিল এরকম, স্ট্রেট লাইন গুলো দেওয়া থেকে প্রথমটা ডিআরএস দেখে নিবি 0 সাইন আলফা বের করে নিবে প্রথমটা ডিআরএস, আর দেখে নিবে প্রথমটা ডিআরএস ছিল মাইনাস কস আলফা, এটা প্রথমটা ডিআরএস। আর দ্বিতীয়টা ডিআরএস ছিল হচ্ছে 0 সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে 0 সাইন আলফা মাইনাস কস আলফা আর 0 সাইন আলফা কস আলফা, দুটো স্ট্রেট লাইন, যে দুটো স্ট্রেট লাইনকে মিট করবে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা, তাদের ডিআরএস গুলো যথাক্রমে এটা দেওয়া আছে। এই যে দেখে নাও, দেখো কি কি দেওয়া আছে, যে 0
লিখে দিয়েছি সাইন আলফা মাইনাস কস আলফা 0 সাইন আলফা কস আলফা, ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো এইবার ভেরিয়েবল স্ট্রেট লাইনটা যেটা পেয়েছি সেটা এই দুটো স্ট্রেট লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে, তাই না? তাহলে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা যদি এই দুটো স্ট্রেট লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে, তাহলে দেখো ভেরিয়েবল স্ট্রেট লাইনটা এই দুটো স্ট্রেট লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভেরিয়েবল স্ট্রেট লাইনটা। সেই ভেরিয়েবল স্ট্রেট লাইনের আমরা অলরেডি ডিআরএস গুলো জেনে গেছি। 2a r dash minus r sin alpha r dash plus r cos alpha। তাহলে কোশ্চেন অনুসারে কি হবে, সেম অ্যাঙ্গেল হতে হলে থিটাটা সেম হতে হবে, cos থিটা আছে। তাহলে প্রথম স্ট্রেট লাইনটার সঙ্গে এই ভেরিয়েবল স্ট্রেট লাইনটা কত অ্যাঙ্গেল করে, 2a into 0 প্লাস এই যে r dash minus r sin alpha into sin alpha, এই যে দেখো cos থিটা l1 l2 plus m1 m2 plus n1 n2, ঠিক আছে? ঠিক আছে, আর এটা কত করে, এই দেখো r dash plus r cos alpha, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো একটা জিনিস আমি একটু বলে রাখাটা উচিত, এখানে কিন্তু সব এগুলো ডিআরএস, তো ডিসিএস বের করতে গেলে কিন্তু বাই রুট ওভার করতে হয়। কিন্তু কেন এখানে রুট ওভার করেনি জানো? কারণ বলছে এখানে যদি রুট ওভার করি না তাহলে নিচেরটা সেম চলে আসবে। কেন নিচেরটা সেম আসবে যদি ভালো করে লক্ষ্য করো, এর যদি নিচে রুট ওভার করি, এর রুট ওভার করা মানে কি, রুট ওভার 0 স্কয়ার প্লাস সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার আলফা মানে কত বলো? 1, সেম কিনা, একই কিনা? এরও যা নিচে এরও যা নিচে, রুট ওভার যদি করি। আর এটার নিচেও দেখো, মানে অ্যাকচুয়ালি কি বলতো, ডিআরএস থেকে ডিসিএস বের করতে, ডিসিএস বের করতে গেলে কি করতে হবে, 2 এর স্কয়ার নিচে রুট ওভার 2 এর স্কয়ার ইনটু 8 এর স্কয়ার r dash minus r into sin alpha তার স্কয়ার ইনটু r dash plus r into cos alpha তার স্কয়ার ইনটু 0 স্কয়ার প্লাস sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার মানে 1। আর তারপরে দেখো এটার নিচে কি করতে হবে, আবার একই জিনিস করতে হবে কিন্তু 2 এর স্কয়ার r dash minus r into sin alpha r dash plus r into cos alpha into 0 স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তো আলটিমেটলি নিচেরটা কেটে যায় বলে নিচেরটা আর করেনি, দেখছো? তাহলে নিচেরটা যদি না করে থাকে, তাহলে দুটো যদি সেম অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে একবার হচ্ছে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা এর সাথে যা অ্যাঙ্গেল করে, ভেরিয়েবল স্ট্রেট লাইনটা এর সাথে সেম অ্যাঙ্গেল করে। তাহলে দেখো ডিআরএস গুলো গুণফল। আচ্ছা প্লাস মাইনাস কেন নিচে, কারণ কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল জানি না, দুটো কোণ হতে পারে, কিন্তু প্লাস মাইনাস। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো, কাটাকুটি করে দেখবে যে প্লাস যদি ধরো তাহলে r ড্যাশ এর মান r মাইনাস r আসছে, আর যদি মাইনাস ধরো তাহলে r ড্যাশ এর মান r আসছে। তাহলে এখানে বসিয়ে দাও, এই যে r ড্যাশ এর মান বসিয়ে দাও, তাহলে প্লাস ধরলে r ড্যাশ এর মান r বসিয়ে দাও, r ড্যাশ এর মান যদি r চলে আসে তাহলে একটা এরকম পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে r ইকুয়াল টু r ড্যাশ এর মান r দিয়ে বসাও, তাহলে r এর মান পেয়ে গেলাম। r এর মান কত আসলো, r এর মান হচ্ছে এইটা আসলো। প্রথমে প্লাস ধরে, সব প্লাস ধরে প্লাস যদি করি তাহলে r ড্যাশ ইকুয়াল টু মাইনাস r, সেখান থেকে r এর মান এটা আসলো, আবার r এর মান এটাও আসলো, মানে দুটো আসবে। তো r এর মান দুটোই, তো দুটো যদি সমান করি তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো। স্ট্রেট লাইন ঠিক না, একটা কার্ভ পাবো। আর যদি মাইনাস ধরি তাহলে r ড্যাশ এর মান r আসবে, r ড্যাশ এর মান যদি r নিই, সেখান থেকে r টাকে যদি আমরা এলিমিনেট করি, r কিন্তু আমরা নিজে ধরেছি, তাহলে r কে যদি এলিমিনেট করি তাহলে এরকম একটা কার্ভ পাবো। কিন্তু কোশ্চেনটা হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে আমি বলতে পারছি না, কিন্তু দুটোকে একসাথে গুণ করে দেবো, কারণ এটাও জিরো এটাও জিরো। তার মানে আইদার এটা হতে পারে zx sin alpha minus ay cos alpha equal to 0, বা আইদার xy cos alpha minus az sin alpha equal to 0 হতে পারে। তাহলে দেখবে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছিলাম তখন দেখবে যে ওই নন লিনিয়ার p দিয়ে যখন আসতো তখন আইদার এটা বা এটা দুটোই জিরো হতো, সেজন্য কি করতাম আমরা দুটোর গুণফলকেই জিরো করে নিতাম। তাহলে দুটোর গুণফল ইকুয়াল টু 0 সেটা যদি লোকাস বলি তাহলে তার মধ্যে হয় এটা জিরো হলেও অ্যানসারটা মিলে যাবে, আর মাইনাস ধরলে এটা জিরো হলেও মিলে যাবে, সেজন্য লোকাসটা হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো কি করলাম বুঝতে পারা গেল কিনা। তাহলে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন অন্য দুটো স্ট্রেট লাইনকে যদি সেম অ্যাঙ্গেলে মিট করে, তাহলে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা কি করলাম, প্রথমেই হচ্ছে প্রথম দুটো যে স্ট্রেট লাইন সেই দুটো স্ট্রেট লাইনের উপর, প্রথম যে দুটো স্ট্রেট লাইন সেই দুটো স্ট্রেট লাইনের উপর ধরলাম ভেরিয়েবল স্ট্রেট লাইনটা প্রথম এই স্ট্রেট লাইনটাকে স্কিউ লাইনটাকে এই পয়েন্টে মিট করে, এই স্ট্রেট লাইনটাকে এই স্কিউ লাইনটাকে এই পয়েন্টে মিট করে। তাহলে দুটো পয়েন্টে একটা ভেরিয়েবল লাইন আমরা তৈরি করে ফেললাম। তারপর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, হয়তো হতে পারে এটা আর এটা সেম হতে পারে, একই বিষয়, এটা এটা সেম। অ্যাকচুয়ালি এটা এটা সেম হয়, মানে এরকমই হয়, উল্টোটা হয় না, এরকম ভাবে হয় না। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেল করবে এখানে সেম অ্যাঙ্গেল করবে। তো সূক্ষ্মকোণ স্থূলকোণ মিলিয়ে মিশিয়ে যে কোনো ভাবে আমাদের দেখাতে হবে প্লাস করে মাইনাস করে যে তারা সেম অ্যাঙ্গেল করে। ঠিক আছে, মানে একটা স্ট্রেট লাইন দুটো স্কিউ লাইনকে সেম অ্যাঙ্গেলে মিট করে, তাহলে সেখান থেকে এইটা হচ্ছে তার
লোকাস। বোঝাতে পারলাম কিনা দেখো। প্রবলেম নাম্বার 17, এই অঙ্কটা একটু আলোচনা করে দিই স্ট্রেট লাইনের, তারপরে স্ট্রেট লাইনের এক্সারসাইজ গুলো আলোচনা করবো, মোটামুটি স্ট্রেট লাইনটা শেষ হয়ে যাবে। দেখি হাইপারবোলয়েড, ইলিপসয়েড আর প্যারাবোলয়েড আছে। তারপর একটা ভেরিয়েবল লাইন ইন্টারসেক্ট করছে, কাকে ইন্টারসেক্ট করছে? z ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু y। ঠিক আছে, তাহলে একটা ভেরিয়েবল লাইন যেটা একটা লাইনকে ইন্টারসেক্ট করছে আর দুটো সার্কেলকে ইন্টারসেক্ট করছে। একটা সার্কেল হচ্ছে x ইকুয়াল টু 0, y ও z প্লেনে, y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার, আর আরেকটা সার্কেল হচ্ছে y ইকুয়াল টু 0, z ও x প্লেনে। তাহলে দেখো z আর x আছে, z স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার। তাহলে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন যেটা একটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করছে এবং দুটো সার্কেলকে। এর আগে দেখবে যত অঙ্কগুলো আমরা করেছি সেখানে আমরা কি করেছিলাম মনে আছে? আমরা অঙ্কগুলো দেখবে দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করছিল, আরেকটা কোনো না কোনো একটা কার্ভকে। দুটো স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করছিল একটা স্ট্রেট লাইন, আর কোনো না কোনো একটা কার্ভকে বা কোনো সার্কেলকে বা অন্য কোনো একটা স্ট্রেট লাইনকেও ইন্টারসেক্ট করতে পারে, বা কারোর সাথে প্যারালাল হচ্ছিল, বা কাউকে সেম অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছিল। কিন্তু এইবার যে অঙ্কটা বলেছে সেটা বলছে একটা স্ট্রেট লাইন দুটো না, একটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, আর কি করে? আর বাকি দুটো সার্কেলকে ইন্টারসেক্ট করে, এই দুটো সার্কেল। তাহলে বলছে সেই স্ট্রেট লাইনটার লোকাস কত। তাহলে সবার আগে দুটো সার্কেলকে যদি একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে, তাহলে ধরে নিচ্ছি যে আমাদের যে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা সেটা দুটো সার্কেলকে ইন্টারসেক্ট করছে। তো দুটো সার্কেলকে ইন্টারসেক্ট করা মানে একটা সার্কেলকে যদি একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে, একটা স্ট্রেট লাইন একটা সার্কেলকে ইন্টারসেক্ট করলো, ঠিক আছে, দুটো পয়েন্টে করতে পারে ম্যাক্সিমাম। তাহলে কোনো না কোনো কমন পয়েন্ট পাবো। তো যেই কমন পয়েন্টে ভেরিয়েবল লাইন, এই যে ভেরিয়েবল লাইনটা দেখো একটা সার্কেলকে যদি ইন্টারসেক্ট করে তাহলে একটা কমন পয়েন্ট পাবো। এই যে একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট। আর যদি তারা ট্যানজেন্ট হয়, টাচ করে, তাহলেও আমরা একটা কমন পয়েন্ট পাবো। যাই হোক, তো মোট কথা আমাদের কমন পয়েন্ট পাওয়া যাবে। তাহলে একটা স্ট্রেট লাইন যদি এই সার্কেলটার উপর, সার্কেলের ইকুয়েশন ধরছি, প্রথম সার্কেলটা হচ্ছে x ইকুয়াল টু 0 আর y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার, এটা হচ্ছে সার্কেল। তাহলে এই সার্কেলটাকে একটা ভেরিয়েবল স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছে। ভেরিয়েবল স্ট্রেট লাইন এই সার্কেলটাকে ইন্টারসেক্ট করার ফলে আমরা এমন একটা বা একাধিক পয়েন্ট পাবো বা দুটো পয়েন্ট পাবো যেটা স্ট্রেট লাইনটার উপরে থাকবে, সার্কেলটার উপরে থাকবে। তাহলে বলো সার্কেলটার উপর একটা পয়েন্ট বলো যেটা স্ট্রেট লাইনের উপর থাকবে, আমরা ধরে নিব। তো সার্কেলের উপর একটা পয়েন্ট ধরতে গেলে আমরা কিভাবে ধরবো জানো? সার্কেলটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এক্সটা 0 আছে, তার মানে এক্সটা 0ই হবে। আর y স্কয়ার প্লাস z স্কয়ার যদি d স্কয়ার হয়, তাহলে জানো সার্কেলের উপর একটা পয়েন্ট কিভাবে ধরতে হয়? প্যারামেট্রিক। বলো, এটা প্যারামেট্রিক। সার্কেলের উপর প্যারামেট্রিক পয়েন্ট কি করে ধরতে হয়? d রেডিয়াস ইনটু cos থিটা, আর z কত ধরতে হয়? d sin থিটা। আমরা ধরি না একটা প্যারামেট্রিক সার্কেলের উপর a cos থিটা, a sin থিটা, এখানে a ধরছি না, d ধরছি। কেন d ধরছি? রেডিয়াস d স্কয়ার আছে বলে, d আছে বলে রেডিয়াসটা d, আর yz আছে বলে আমরা x টা দেখো 0 আর y টাকে ধরছি d cos থিটা, z টাকে d sin থিটা। তাহলে ধরলাম যে ভেরিয়েবল লাইনটা সার্কেলের উপর এই পয়েন্টটাতে মিট করবে। কোন পয়েন্টটা? x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু d cos থিটা, z ইকুয়াল টু d sin থিটা। তাহলে দেখো ধরে নিয়েছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু d cos থিটা আর z ইকুয়াল টু d sin থিটা। তাহলে 0 d cos থিটা d sin থিটা এই পয়েন্টে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা প্রথম সার্কেলটাকে মিট করছে, প্রথমটা। আর দ্বিতীয় সার্কেলটাকে মিট করবে কি করে? দ্বিতীয় সার্কেলটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দ্বিতীয় সার্কেলটা y0, তাহলে z স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার। তাহলে কোন পয়েন্ট হবে? y0, তাহলে yটা 0, x এর মান ধরে নিচ্ছে d সাম cos phi আর d sin phi, প্যারামেট্রিক। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলই হবে তার কোনো গ্যারান্টি নেই, অন্য অ্যাঙ্গেলও হতে পারে। তাহলে cos phi sin phi আর d হচ্ছে রেডিয়াস। তাহলে একটা ভেরিয়েবল লাইন এই দুটো পয়েন্টে মিট করেছে, দুটো সার্কেলকে দুটো পয়েন্টে মিট করেছে ধরে নিচ্ছে। তাহলে আননোন কে কে? থিটাটা আননোন, থিটা যদি চেঞ্জ করি পয়েন্টগুলো চেঞ্জ হবে। ফাই আননোন, ফাই যদি চেঞ্জ করি পয়েন্টগুলো চেঞ্জ হবে। তাহলে এরকম ভাবে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভেরিয়েবল স্ট্রেট লাইনটা দুটো সার্কেলকে যথাক্রমে এই দুটো পয়েন্টে মিট করেছে। তাহলে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা যেহেতু দুটো সার্কেলকে এই দুটো পয়েন্টে মিট করেছে, তাহলে এই দুটো পয়েন্ট সার্কেলের উপর তো থাকবেই, পাশাপাশি ভেরিয়েবল স্ট্রেট লাইনটার উপরে থাকবে। তাহলে ভেরিয়েবল স্ট্রেট লাইন যেটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে তার ইকুয়েশন বের করে ফেলেছে। y মাইনাস y1 একটু আগে করালাম যেরকম ভাবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু বাই y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই। তাহলে দেখো এই যে x মাইনাস x1 মানে 0 বাই y2 x2 মাইনাস x1, x2 মানে হচ্ছে d cos phi আর x1 মানে 0। তারপর দেখো y মাইনাস d cos theta, y মাইনাস y1 বাই y2, y2 মানে 0 মাইনাস x2 মাইনাস y1 d cos theta। তারপরে দেখো z মাইনাস 0, z মাইনাস z1, z মাইনাস z1 মানে z মাইনাস d sin theta, z মাইনাস d sin theta।
বাই z2 মাইনাস z1, z2 মাইনাস z1 মানে d sin phi মাইনাস d sin থিটা, d কমন নিচে sin phi মাইনাস sin থিটা। এইবার এই যে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা, সেই ভেরিয়েবল স্ট্রেট লাইনটা কি করে পেলাম? দুটো সার্কেলকে দুটো পয়েন্টে মিট করছে সেখান থেকে। আর বলেছে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনটাকে মিট করে, z ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু y। তাহলে এখানে ভেরিয়েবল স্ট্রেট লাইনটা পেয়ে গেছি, সেখানে z এর মান 0 পুট করো, আর x ইকুয়াল টু y যদি বসাই, তাহলে z এর মান যদি 0 পুট করি, তাহলে প্রথমে z টাকে 0 পুট করো, সেখান থেকে x এর মান বের করে নিয়েছে, y এর মান বের করে নিয়েছে। আর x আর y যখনই বের করে নিয়েছে, x y বের করার পর কি করেছে? বলছে x আর y যখনই বেরিয়ে গেছে, তখনই এবার x ইকুয়াল টু y করে দাও। তো x ইকুয়াল টু y করে দেখো কত হচ্ছে। এই যে x ইকুয়াল টু y, সিন্স x ইকুয়াল টু y, তাহলে ওখান থেকে দেখো x এর মান আর y এর মান যদি বসিয়ে দিই, তাহলে এরকম একটা কন্ডিশন আসবে। কন্ডিশন থাকলে ওই যে sin থিটা cos phi, cos থিটা sin phi, sin of theta plus phi equal to 0, তার মানে থিটা ইকুয়াল টু মাইনাস phi। তো থিটা ইকুয়াল টু যদি মাইনাস phi বসাই, তাহলে স্ট্রেট লাইনটা দাঁড়িয়ে যাবে, স্ট্রেট লাইনটার ইকুয়েশনে থিটা ইকুয়াল টু মাইনাস phi বসালে স্ট্রেট লাইনটা এরকম দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এটা হবে স্ট্রেট লাইন। এটা যদি স্ট্রেট লাইন হয়, সেখান থেকে কে ধরে নিয়েছে, তাহলে x এর মান, y এর মান, z এর মান। এইবার কোশ্চেনটা খুব ভালো করে দেখো, কোশ্চেনটাতে বলেছে ফাইন্ড দ্য লোকাস। এবার কোশ্চেনটাতে লোকাসটা খুব ভালো করে দেখো, এখানে উল্টো ভাবে করেছে। লোকাসটা হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার ইনটু z স্কয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কয়ার ইনটু d স্কয়ার ইনটু x মাইনাস y। তাহলে কি আমরা উল্টো ভাবে করব? আমরা লোকাসটা কি করব? LHS আর HS তে সেম করে দেখিয়ে দিব। তাহলে আমরা x প্লাস y করব আর x মাইনাস y করব। দেখো x মাইনাস y আর x প্লাস y আছে, তাহলে বইয়ে দেখো কি করেছে, যেহেতু এখান থেকে ক্যালকুলেশন করাটা একটু জটিল, তাহলে বইয়ে x মাইনাস y বের করে নিয়েছে, x মাইনাস y বের করেছি, তাহলে x মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটাকে বের করে দেখো। এখানে যেটা এসেছে সেটা বলছে x প্লাস y স্কয়ার বা এর সাথে সমান। তার মানে এখানে ক্যালকুলেশনটা জাস্ট করেছে, একটু ক্যালকুলেশন যদি দেখো, তাহলে দেখবে লোকাসটা বেরিয়ে যাবে, কে এলিমিনেট হয়ে যাবে। এখান থেকে কে এলিমিনেট করতে হবে, তো কে এলিমিনেট করা মানে একটু ক্যালকুলেশনটা দেখতে হবে। আর তার সাথে সাথে ফাই কে এলিমিনেট করতে হবে, কারণ থিটা ইকুয়াল টু মাইনাস ফাই বসিয়ে নিয়েছি, তাহলে থিটা চলে গেছে, শুধুমাত্র ফাই আছে। তাহলে ফাই কে আর কে কি করে এলিমিনেট করতে হবে? তো বইয়ে কি করেছে, এরকম ভাবে x মাইনাস y বের করেছে, x মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার, কারণ জেনে গেছে LHS টা লোকাসটা এই টাইপের। এটা করে দেখো, এরকম চলে আসছে। এবার x প্লাস y স্কয়ার দিয়ে গুণ করেছে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। তাহলে যেই অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এর মধ্যে একটা না একটা আসবেই। এইবার আমি যেটা করাবো সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ। এক্সারসাইজ গুলো খুব ভালো করে লক্ষ্য করো, কি কি করতে হবে। চলে আসি 23 25-এর তাহলে সবগুলো হয়ে গেছে। এবার 23-এ আমি আসি, ঠিক আছে? আচ্ছা, 23-এর যেটা ফার্স্ট যেটা প্রবলেম, এক্সামিন দ্য নেচার অফ দ্য ইন্টারসেকশন অফ ফলোইং প্লেনস। তার মানে এই তিনটে প্লেন কি করে ইন্টারসেক্ট করবে, তার নেচারটা, তারা একটা পয়েন্টে করবে, না তারা একটা ট্রায়াঙ্গুলার প্রিজমে করবে, না তারা একটা লাইনে করবে। তো 25-এর এর চারটের মধ্যে যে কোনো দুটো করবে। আমি দুটো বলে দিচ্ছি, এ আর 1 আর 2, একই অঙ্ক, যে কোনো দুটো করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, বি এর 1 প্রমাণ করো এই তিনটে প্লেনের একটা কমন লাইন থাকবে। তাহলে একটা কমন লাইন থাকা মানে ডেল্টা 4টা 0 হবে, ডেল্টা 4 0 হবে, ঠিক আছে? ওগুলো সব ভুল বলে দিয়েছিলাম, ল্যামডা বলে দিয়েছিলাম ভুল করে, ডেল্টা 4 0। আর একটা স্ট্রেট লাইন পাওয়া মানে ডেল্টা 1, ডেল্টা 2 আর ডেল্টা 3 এর মধ্যে কেউ না কেউ একটা 0 হবে, ঠিক আছে? সেখান থেকে কন্ডিশনটা বের করে দিবে, তাহলে একটা কমন লাইনে মিট করবে। আবার একই কমন লাইনে মিট করবে, 2 করবে, 1 করবে, এটাও করবে, 3 নম্বর, এরাও একটা লাইনে মিট করবে, ঠিক আছে? তিনটে প্লেন ইন্টারসেক্ট ইন দ্য লাইন, এই লাইনে ইন্টারসেক্ট করবে, দেখে নিবে, করে নিতে হবে। আচ্ছা, সি, তাহলে 23-এর এ বি গেল, এর 1 2, বি এর 3টে, সি, এই তিনটে প্লেন একটা কমন লাইনে মিট করে নিবে। ডি এর 1, কে এর ভ্যালু বের করো, যাতে করে এই তিনটে প্লেন একটা পয়েন্ট দেয়, বা একটা লাইন দেয়, বা একটা প্রিজম দেয়। তিনটা কন্ডিশন বের করতে হবে। তাহলে কে এর কত মানের জন্য একটা পয়েন্ট দেয়, কে কত মানের জন্য একটা লাইন দেয়, কে এর কত মানের জন্য একটা প্রিজম দেয়, ঠিক আছে? তাহলে কে এর মানের কত মানের জন্য একটা পয়েন্ট দেয়, তাহলে বের করতে পারবে। ডেল্টা 4টা 0 আর নন 0, লাইন কখন দেবে, ডেল্টা 4টা 0, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এরাও 0। আর প্রিজম কখন দেবে, যখন শুধু ডেল্টা 4 0 কিন্তু বাকি সবগুলো নন 0। তারপর ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি, একই জিনিস, এবিসি, তাহলে 4 এর 1 2 করতে হবে, আর ডি এর 1 2 করতে হবে, ঠিক আছে? তাহলে 23-এর এর 1 2, বি এর 3টে, সি, ডি এর 1 2।
আচ্ছা 24 এর এটা দেখো, এ ভেরিয়েবল লাইন ইন্টারসেক্ট দ্য লাইন, তাহলে একটা ভেরিয়েবল লাইন তিনটে লাইনকে ইন্টারসেক্ট করে, একটু আগে করলাম λ1 λ2 λ3 দিয়ে। তাহলে একটা ভেরিয়েবল লাইন যে তিনটে লাইনকে ইন্টারসেক্ট করে দু রকম ভাবে করতে পারো। কি করে করতে পারো? একটা ভেরিয়েবল লাইন তিনটে লাইনকে ইন্টারসেক্ট করছে মানে প্রথম লাইনকে ইন্টারসেক্ট যদি করে সেই লাইন দিয়ে একটা প্লেন x - b, ঠিক আছে, লাইনটা দেখো ভালো করে, প্লাস সাম স্কেলার λ1 ইনটু y প্লাস c, এটা হচ্ছে একটা প্লেন ভেরিয়েবল লাইনটা, এই একটা প্লেন। আচ্ছা আরেকটা প্লেন পাবো দ্বিতীয় লাইন থেকে, এটাকেও করবে λ2 দিয়ে, আরেকটা প্লেন তৃতীয় থেকে সেটাকেও করবে। তাহলে পরপর তিনটে প্লেন করে দিব। পরপর তিনটে প্লেন যদি এরকম ভাবে লিখে ফেলি, তিনটে প্লেন লেখার পর তারা একটা কমন লাইন, সেই কমন লাইনটা কি করে পাচ্ছি, তার ডেল্টা কোডটা 0 করে দিবে। সেখান থেকে আমরা কন্ডিশনটা পেয়ে যাবো λ1 λ2 λ3। বা দেখো বইয়ে হিন্ট দিয়েছে এরকম ভাবে যে প্রথমে দুটো স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, এই যে যেটা আমি বলেও দিলাম এর আগে, দুটো স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে আর থার্ড লাইনকে মিট করছে। থার্ড লাইন মানে হচ্ছে জেড টার মান a আর x এর মান -b, তাও হয় একই বিষয়। তাহলে সেখান থেকে দেখো, আচ্ছা প্রথম লাইন দিয়ে যাচ্ছে k1 দিয়ে ধরেছে k2, তাহলে সেখান থেকে একটা কন্ডিশন, সেটাও হবে, যেটা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। বুঝছে? আচ্ছা 24 এর বিটা দেখবে, এখানে হয়তো পেজে নেই, 24 এর বিটাও দেখবে, সেটাও একই অঙ্ক, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, ওটাও করে নিতে হবে। তাহলে 24 এর বি এর অঙ্ক করবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা তাহলে এই গেল হচ্ছে স্ট্রেট লাইনের সমস্ত অঙ্ক, এগুলো সব করতে হবে। এবার চলে আসি আমরা ইলিপসয়েড, হাইপারবোলয়েড আর প্যারাবোলয়েড, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টার। আমি আজকে যতটা পারবো একটু করি, একটু বেঁচে থাকবে সেটা পরের দিন করিয়ে তারপর ভেক্টর শুরু করবো, ঠিক আছে। ইলিপসয়েড, হাইপারবোলয়েড, প্যারাবোলয়েড, তোমাদের সিলেবাসে কি আছে আমি একটু বলে দিই। তোমাদের সিলেবাসে খুব সিম্পল বা খুব কম জিনিস আছে। ইলিপসয়েড, হাইপারবোলয়েড, প্যারাবোলয়েডের নেচার গুলো জানতে হবে, এটাই হচ্ছে তোমাদের সিলেবাস। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আছে, কোনটা ইলিপসয়েড, কোনটা হাইপারবোলয়েড, কোনটা প্যারাবোলয়েড। তোমাদের যদি আমি কাউকে বলি যে, আমি কাউকে বললাম যে ধরো y² = 4x, এর নেচার কি এই কার্ভটা, তাহলে সবাই পারবে যে স্যার এটা একটা প্যারাবোলা। আমি যদি কাউকে বলি যে x² / a² minus y² / b² = 0 = 1, তাহলে বললাম যে এই কার্ভের নেচার কি, তাহলে বলতে হবে স্যার এটা একটা হাইপারবোলা। তাহলে এগুলো আমরা সবাই জানি 2D তে কোনটা হাইপারবোলা, কোনটা প্যারাবোলা, কোনটা ইলিপস, কিন্তু 3D তে ইলিপস আর হাইপারবোলা আর প্যারাবোলা এরা হয় না। তার বদলে এটা 3D যেহেতু, ইলিপসটা ফন্ট হয় ইলিপসয়েড, হাইপারবোলার ফন্ট হয় হাইপারবোলয়েড, আর প্যারাবোলার ফন্ট হয় প্যারাবোলয়েড। ফার্স্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইলিপসয়েড, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে আমি দুটো তিনটে জিনিস একটু বলি, সেটা একটু জেনে রাখাটা দরকার। 1 নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কাকে বলে, ঠিক আছে, সেটা আমাদের আগে জানতে হবে। ধরো আমি 2D তে বলছি, এটা একটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, 2D তে এটা এক্স অ্যাক্সিস। কোন একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তার মানে কি, এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে বললাম x, y, তাহলে x, y হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তার মানে এর রিফ্লেকশনটা কত হবে জানো? তো বলতে পারবে এর রিফ্লেকশন, এই পয়েন্টের রিফ্লেকশন এটা কত হবে? এই পয়েন্টটা যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হয়, তাহলে এক্স ওয়াই এর রিফ্লেকশন কত হবে? কে বলতে পারে? এক্সটা এক্সই থাকবে, ওয়াইটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই হয়ে যায়। তাহলে এক্সটা এক্সই থাকবে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি সিমেট্রিক্যাল হয় বা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি, বুঝতে পারছো যে এটা যদি রিফ্লেকশন হয়, তাহলে কি হবে? রিফ্লেকশন হচ্ছে, তার মানে এক্স ওয়াই এর রিফ্লেকশন। কিন্তু যদি বলি যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স অ্যাক্সিসটা হচ্ছে মিরর, তাহলে এক্স এর জায়গায় এক্স থাকবে, এক্স ফিক্স থাকবে, ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এবার যদি বলি 3D এর ক্ষেত্রে কি হবে? 3D এর ক্ষেত্রে আমি যদি বলি যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল, বলো 3D এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি কাউকে বলি সিমেট্রিক্যাল, তাহলে পয়েন্টটা কি হবে? কে বলতে পারে?
মাইনাস জেডও হয়ে যাবে। এটা হয়ে যাবে মাইনাস জেড, তার মানে এক্স ফিক্স থাকবে, ওয়াইও চেঞ্জ হবে, জেডও চেঞ্জ হবে। যখন আমি এখানে 2D তে করাচ্ছিলাম তখন এক্স ঠিক ছিল, ওয়াই চেঞ্জ হচ্ছিল, একবার প্লাস ওয়াই একবার মাইনাস ওয়াই। কিন্তু আমি যদি বলি 3D তে তাহলে এক্স ফিক্স থাকবে, কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হলে তাহলে চেঞ্জ কি হবে, ওয়াই টা মাইনাস ওয়াই আর জেডটা মাইনাস জেড। তার মানে এমন একটা ইকুয়েশন, যে ইকুয়েশনে ধরো কাউকে বললাম যে একটা ইকুয়েশন দিলাম, খুব ভালো করে বিষয়টা বুঝে নাও, এটা কিন্তু বোঝার জিনিস। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কার ইকুয়েশন? সার্কেল তো বা স্ফিয়ার তো, একটা ধরো 3D তে বলছি, এটা স্ফিয়ারের ইকুয়েশন তো। একটা স্ফিয়ার যদি আঁকো তাহলে স্ফিয়ার যেন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হয়। ধরো একটা স্ফিয়ার আঁকলাম, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল মানে বোঝাতে চাইছে এক্স অ্যাক্সিস বরাবর যদি ওটাকে কেটে দাও তাহলে এই পোরশন আর এই পোরশন একই হবে। যদি এক্স অ্যাক্সিস বরাবর আয়না বসিয়ে দাও, ধরো একটা বল, একটা গোলককে কেটে দিলাম, কোন একটা এক্স অ্যাক্সিস দিয়ে একটা লাইন দিয়ে কেটে দিলাম, তাহলে তার দুটো পোরশন সেম হবে, সিমেট্রিক্যাল মানে কোনো পার্থক্য হবে না। আমি 2D তেও যদি বোঝাই, 2D তে একটা সার্কেল আছে, সেই সার্কেলটাকে যদি আমি কেটে দিই, মাঝ বরাবর কেটে দিলাম, এক্স অ্যাক্সিস বরাবর কেটে দিলাম, তাহলে এই পোরশন আর এই পোরশন কি আলাদা হবে না একই হবে? একটা সার্কেলকে দিলে সেম হবে। ধরো একটা ইলিপস, একটা ইলিপসকে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর কেটে দিই, সেম হবে না আলাদা হবে? উপরের পোরশন আর নিচের পোরশন সেম হবে। তাহলে 2D এর ক্ষেত্রে একটু আলোচনা করি, তারপর 3D তে আসছি। 2D এর ক্ষেত্রে ধরো একটা সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বোঝো, এগুলো খুব কনসেপচুয়াল জিনিস। তাহলে এবার যদি আমি কাউকে বলি 2D এর ক্ষেত্রে, জেড বাদ দিচ্ছি আপাতত, বললাম একটা পয়েন্ট আছে এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে কি করে বুঝবো কোন একটা কার্ভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল কিনা? কি করে বুঝবো? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হতে গেলে এক্স ওয়াই এর রিফ্লেকশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই হবে, এবং এক্স ওয়াই যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল হলে এক্স ওয়াই যদি কার্ভের উপর থাকে তাহলে তার রিফ্লেকশন পয়েন্ট যেটা এক্স মাইনাস ওয়াই সেটাও কার্ভে থাকতে হবে, তাহলেই বলতে পারবো কার্ভটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল। কোনো একটা কার্ভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল কিনা কি করে বুঝবো? যদি এক্স ওয়াই পয়েন্টটা কার্ভে থাকে এবং এক্স ওয়াই এর রিফ্লেকশন, কার দ্বারা রিফ্লেকশন? এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন করে যেই পয়েন্টটা পাবো, তাহলে দেখো এক্স ওয়াই এর এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন যদি করি তাহলে এক্স কমা মাইনাস ওয়াই পাবো। এক্স কমা মাইনাস ওয়াইটাও যদি কার্ভে বসালে কার্ভটাকে স্যাটিসফাই করে, তাহলেই কি বলতে পারবো? তাহলেই বলতে পারবো এই গোটা কার্ভটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সিমেট্রিক্যাল। কিরকম বিষয়টা? তুমি যদি এখানে এক্স ওয়াই বসাও তাহলে দেখো সার্কেলটা স্যাটিসফাই করছে, আর এক্স ওয়াই এর জায়গায় যদি কেউ এক্স কমা মাইনাস ওয়াই বসাও তাহলে কি এই সার্কেলটা স্যাটিসফাই করবে না? করবে কি করবে না? এক্স এর জায়গায় এক্স বসাচ্ছি আর ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাচ্ছি, তাহলে কি সার্কেলটা সেম থাকবে না আলাদা হয়ে যাবে? আমি বোঝাতে পারছি না বিষয়টা? সেম থাকবে স্যার। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা কার্ভ সিমেট্রিক্যাল হওয়া মানে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই বসিয়ে ফেললাম কার্ভে, এক্স ওয়াই বসিয়ে দেওয়া মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, স্যাটিসফাই করছে। তার এক্স অ্যাক্সিস দ্বারা যে পয়েন্টটার রিফ্লেকশন হবে এক্স কমা ওয়াই মাইনাস ওয়াই, এক্স কমা মাইনাস ওয়াই, এই পয়েন্টটা কিন্তু এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন হচ্ছে, সেই পয়েন্টটাও কার্ভকে স্যাটিসফাই করবে। যদি করে তাহলে কার্ভটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কেন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল? কারণ এটা যদি এক্স ওয়াই কে স্যাটিসফাই করে তাহলে এটা এক্স মাইনাস ওয়াই কেও স্যাটিসফাই করবে, সেই জন্য এই কার্ভটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল। যদি কাউকে বলি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল তাহলে কি হবে? কাউকে ধরো বললাম ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল, কোন একটা কার্ভ ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল না কি করে বুঝবো? তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ধরো এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তাহলে কি হবে? এরকম একটা পয়েন্ট নিব এক্স কমা ওয়াই, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি এক্স কমা ওয়াই এর রিফ্লেকশন পয়েন্ট কে বলতে পারে কত হবে? ওয়াই অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন, তাহলে এখানে হচ্ছে মিররটা হবে ওয়াই অ্যাক্সিস, তাহলে রিফ্লেকশন হলে কত হবে কে বলতে পারে? এক্সটা কি হবে? মাইনাস এক্স। এক্স কমা ওয়াই, তাহলে ওয়াই অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন মানে ওয়াইটা ফিক্স থাকবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে যাবে। তাহলে এইবার ওয়াই অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল হবে কি হবে না কোনো একটা কার্ভ কি করে বুঝবো? প্রথমে দেখে নিতে হবে কার্ভটাতে এক্স ওয়াই বসাবো, স্যাটিসফাই করবে। তারপরে ওয়াই অ্যাক্সিস দ্বারা যে রিফ্লেকশন পয়েন্ট মাইনাস এক্স ওয়াই সেটাও বসাবো, যদি এটাকেও স্যাটিসফাই করে তাহলে বলবো কার্ভটা ওয়াই অ্যাক্সিস দ্বারাও সিমেট্রিক্যাল। তাহলে একটা সার্কেল দেখবে এক্স অ্যাক্সিস দ্বারাও সিমেট্রিক্যাল হয়, ওয়াই অ্যাক্সিস দ্বারাও সিমেট্রিক্যাল হয়। কিরকম ভাবে? একটা সার্কেলকে যদি তুমি কাট করো,
উপরের পোর্শন নিচের পোর্শন সেম। এবার যদি বলো যে না স্যার এইভাবে করবো না, ওয়াই অ্যাক্সিস দ্বারা কাট করবো, তাহলে দেখবে বাঁ দিকের পোর্শন আর ডান দিকের পোর্শন সেম। তাহলে একটা সার্কেল এক্স অ্যাক্সিস এর দ্বারাও সিমেট্রিক্যাল, ওয়াই অ্যাক্সিস এর দ্বারাও সিমেট্রিক্যাল। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? তাহলে এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল মানে এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল হলে কি করে বুঝবো? এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তার দ্বারা সিমেট্রিক্যাল হলে কোন দুটো পয়েন্টকে স্যাটিসফাই করতে হবে কার্ভকে? এক্স ওয়াই যদি কার্ভের উপর থাকে তাহলে কোন পয়েন্টটাকে স্যাটিসফাই করতে হবে? তার রিফ্লেকশন পয়েন্ট কোনটা হবে? তার রিফ্লেকশন পয়েন্ট এক্স অ্যাক্সিস দ্বারা এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এই দুটো পয়েন্টকে স্যাটিসফাই করতে হবে। যদি করে তাহলে বলবো এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল। আর ওয়াই অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল কি করে বুঝবো? এক্স ওয়াই যদি স্যাটিসফাই করে তাহলে ওয়াই অ্যাক্সিস দ্বারা যে পয়েন্টটা রিফ্লেক্টেড হচ্ছে কত হচ্ছে যেটা মাইনাস এক্স কমা ওয়াই, সেটাকেও স্যাটিসফাই করতে হবে। তাহলে ওয়াইটা ফিক্স থাকবে আর এক্স এর জায়গায় মাইনাস এক্স, এটা স্যাটিসফাই করলে ওয়াই অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল। এবার ধরো কাউকে বললাম সেন্টার দ্বারা সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল অ্যাবাউট সেন্টার, তাহলে কি হবে? কোনো অ্যাক্সিস না, কোনো লাইন না, এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল বা ওয়াই অ্যাক্সিস দ্বারা না বলে সেন্টার দ্বারা সিমেট্রিক্যাল বা সিমেট্রিক্যাল, সেন্টারটা পরে বাদ দাও, অ্যাবাউট অরিজিন দ্বারা আগে বলি, অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল কি হবে? অরিজিন দ্বারা যদি সিমেট্রিক্যাল হয় কে বলতে পারে? বুঝতে পারলাম অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল মানে কি হবে? তাহলে একটাই পয়েন্ট আছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এখানে ইন্টারসেক্ট করেছে অরিজিন, তাহলে একটা পয়েন্ট দিলাম এক্স কমা ওয়াই। বলো অরিজিন দ্বারা কে বলতে পারে তার রিফ্লেকশন পয়েন্ট কোনটা হয়? কেউ জানো? এই আইডিয়া আছে কারোর? এক্স অ্যাক্সিস দ্বারা মাইনাস এক্স মাইনাস ওয়াই হ্যাঁ স্যার, মাইনাস এক্স মাইনাস ওয়াই। এইভাবে হবে অরিজিন দ্বারা, মানে অরিজিন বরাবর রিফ্লেকশন, তার মানে এর অরিজিনটা যদি মিরর হয় একটা পয়েন্ট, তাহলে তার রিফ্লেকশন পয়েন্ট হবে, কারেক্ট ঠিকই বলছো, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা অরিজিন দ্বারা, এক্স অ্যাক্সিস দ্বারা এইটা এক্স কমা মাইনাস ওয়াই, ওয়াই অ্যাক্সিস দ্বারা এইটা, ঠিক আছে, মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে সার্কেল অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল, এই যে সার্কেল, এটা সার্কেলের ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল হবে। দেখো তো একটা সার্কেল, সার্কেলে যদি আমি অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল হয় কি করে বুঝবো অরিজিন? হ্যাঁ হবে হয় স্যার। কারণ এক্স ওয়াই এর জায়গায় মাইনাস এক্স মাইনাস ওয়াই বসিয়ে দাও, দেখো সেম থাকছে। এটা ইলিপস, এটা ইলিপস, বলো অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল হয়? হ্যাঁ স্যার হবে। হবে অরিজিন দ্বারা, কারণ এক্স হবে, হ্যাঁ। মাইনাস এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেবো। আচ্ছা এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল হয় একটা ইলিপস হয়, ওয়াই অ্যাক্সিস দ্বারা হয়? হয়তো, তাহলে একটা ইলিপস হয় স্যার। সার্কেল এক্স অ্যাক্সিস দ্বারা হয়, অরিজিন দ্বারা হয়, ওয়াই অ্যাক্সিস দ্বারা হয়, দেখো সিমেট্রিক্যাল। সেই জন্য দেখবে একটা ইলিপসকে যদি তুমি মাঝ বরাবর কেটে দাও, দু পোর্শনটা সেম সিমেট্রিক্যাল। একটা ইলিপসকে যদি তুমি মাঝ বরাবর না কেটে এই বরাবর কেটে দাও, তাও দেখবে সিমেট্রিক্যাল। বা এটা দেখবে যে অরিজিন বরাবর যদি কেটে দিই, তাহলে অরিজিনের ডান পাশ বাম পাশ উপর নিচ সব সেম থাকবে। সাইড দিয়েও যদি কাটি অরিজিন বরাবর, ধরো তুমি মনে হলো যে এই বরাবর কাটলে, তাও দেখবে এই সাইড সেম থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে অরিজিনের দ্বারা সিমেট্রিক্যাল। এবার যদি আমি কাউকে বলি একটা প্যারাবোলা কার কার দ্বারা সিমেট্রিক্যাল? অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল হবে? y স্কয়ার ইকুয়াল টু 4x একটা প্যারাবোলা। যদি ছবি আঁকতে চাও তাহলে এটা একটা প্যারাবোলা। হবে না, কার কার দ্বারা সিমেট্রিক্যাল হবে? অরিজিন দ্বারা কেন হবে না? ওয়াই অ্যাক্সিস দ্বারা হবে শুধু। হ্যাঁ ভালো করে ঠিক মতো না বলো। স্যার এক্স অ্যাক্সিস দ্বারা হবে স্যার। এক্স অ্যাক্সিস দ্বারা হবে শুধু, শুধু এক্স। x অ্যাক্সিস তাহলে মানে x y এর জায়গায় মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বসালে হবে না, কারণ দেখবে যে প্যারাবোলাটা যে অরিজিনের অপোজিট এই সাইডে কিচ্ছু নেই, প্যারাবোলার এই সাইডে কোনো পোর্শনই নেই, তাহলে কোনো একটা পয়েন্ট ধরো এক্স ওয়াই নিলাম, তার রিফ্লেকশন অবশ্যই প্যারাবোলার উপর থাকবে না, তাহলে অরিজিন দ্বারা হবে না। এক্স অ্যাক্সিস দ্বারা হবে, কি করে বুঝবো এক্স অ্যাক্সিস দ্বারা হবে কিনা? এক্স অ্যাক্সিস দ্বারা মানে এক্স অ্যাক্সিস এর যে রিফ্লেকশন পয়েন্ট, দেখো এক্স অ্যাক্সিস দ্বারা হবে কিন্তু, দেখো এই পয়েন্টটা ধরো এরকম একটা পয়েন্ট যদি থাকে না, এরকম একটা পয়েন্ট যদি থাকে এক্স কমা ওয়াই, যদি প্যারাবোলার উপর থাকে, তাহলে তার যে রিফ্লেকশন পয়েন্ট এক্স ওয়াই দ্বারা কি হবে জানো? এক্স অ্যাক্সিস দ্বারা কি হবে? এই পয়েন্টটা কত হবে? এক্স কমা মাইনাস ওয়াই, সেই পয়েন্টটা প্যারাবোলার উপর থাকবে। তাহলে এক্স ওয়াই এর জায়গায় এক্স কমা মাইনাস ওয়াই বসালে হবে। যদি বলো যে স্যার কি করে দেখিয়ে দিন, তাহলে কার্ভে বসিয়ে দাও, কার্ভে এক্স ওয়াই বসাও আর এক্স মাইনাস ওয়াই বসাও। কেন সমস্যা নেই? ওয়াই এর ডিগ্রি 2 আছে, যাদের ডিগ্রি 2 থাকবে
কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলি ওয়াই অ্যাক্সিসের সাথে কি এটা রিফ্লেকশন হয়, মানে তাহলে এক্স ওয়াই এর জায়গায় যদি আমি ওয়াই অ্যাক্সিস দ্বারা ইয়ে করি, তার রিফ্লেকশন পয়েন্ট কত হবে? মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে ওয়াই অ্যাক্সিস দ্বারা কি সিমেট্রিক্যাল হবে? না। তাহলে প্যারাবোলাটা কার দ্বারা সিমেট্রিক্যাল? কেবল এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল। আমি কি বিষয়টা কি বোঝাতে পারছি না পারছি না? তাহলে কাউকে যদি বলি অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, তার মানে এক্স ওয়াই এর জায়গায় মাইনাস এক্স মাইনাস ওয়াই বসালেও হবে। বোঝাতে পারলাম? কাউকে যদি বলি যে এক্স অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল, তাহলে এক্স ওয়াই এর বদলে কি বসাতে পারবো? এক্স অ্যাক্সিস দ্বারা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে এক্স ওয়াই এর জায়গায় এক্স ফিক্স থাকবে, মাইনাস ওয়াই বসালে সেটাও কার্ভে থাকতে হবে। আর কাউকে যদি বলি ওয়াই অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল, তাহলে কি হবে? এক্স ওয়াই এর জায়গায় ওয়াইটা ফিক্স থাকবে, এক্সটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিসের প্রতিফলন মাইনাস এক্স ওয়াই, সেটাও কার্ভে থাকবে। এবার 3D চলে আসে, এটা 2D। 3Dর ক্ষেত্রে কাউকে বললাম অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল, বলো কি হবে? কে বলতে পারে? স্যার মাইনাস এক্স মাইনাস জেড। তাহলে ওয়াই এক্স ওয়াই জেড এর জায়গায় তখন কি বসে যাবে? বলছে এটার বদলে বসে যাবে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। কারেক্ট। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এক্স অ্যাক্সিস সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, বলো এক্স ওয়াই জেড এর জায়গায় কে বসে যাবে? বসলেও যাতে কার্ভটা স্যাটিসফাই করে। x minus y minus z মাইনাস ওয়াই। কারেক্ট। এক্স সেম থাকবে, মাইনাস ওয়াই মাইনাস এক্স। ব্যাপারটা বুঝতে পেরে গেছো আশা করি। আর ওয়াই অ্যাক্সিস হলে সেম একই ব্যাপার। minus x y minus z তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় দাঁড়িয়ে যাবে, তাহলে ওয়াইটা ফিক্স থাকবে, আর চেঞ্জ কি হবে? এক্স আর জেড, যেই অ্যাক্সিসটা থাকবে তার দ্বারা রিফ্লেকশন, তার মানে মাইনাস এক্স ওয়াই জেড। আর জেড অ্যাক্সিস, এখানে জেড অ্যাক্সিস হবে, জেড অ্যাক্সিস মাইনাস ওয়াই মাইনাস জেড। আর জেড অ্যাক্সিস দ্বারাও কি হবে? জেড অ্যাক্সিস দ্বারা কি হবে তাহলে? মাইনাস এক্স মাইনাস ওয়াই যেটা ফিক্স থাকে। মাইনাস এক্স মাইনাস ওয়াই আর জেড। তাহলে একটা ইলিপসয়েডের ক্ষেত্রে যদি আমরা বলি একটা ইলিপসয়েড, এই যে এটা ধরো একটা ইলিপসয়েড, তাহলে আমাকে বলতে হবে এই ইলিপসয়েডটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ ইলিপসয়েডটা? দেখা যাচ্ছে? পেজটা কেউ দেখতে পাচ্ছ না পাচ্ছ না? পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছি না স্যার। এবার কেটে দিই এখন। ইলিপসয়েড, তাই তো? এই যে ফার্স্ট ইলিপসয়েডের ইকুয়েশন, তার ইকুয়েশন হয় এরকম: এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। কিরকম হয়? ডিম, একবারে ডিম, 3D তে ডিম, বাস সোজা হিসাব। ডিম 3D কিনা এটা? তাহলে তার ইকুয়েশন এরকম হয়। তাহলে বলো এই ইলিপসয়েডটা বলতে পারি যে এর সেন্টার কি হবে? সেন্টার মানে হচ্ছে এমন একটা পয়েন্ট, সেন্টার মানে এমন একটা পয়েন্ট যেই পয়েন্ট দ্বারা এটা সিমেট্রিক্যাল হবে। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে অরিজিনটা এর সেন্টার কিনা। তো অরিজিন দ্বারা এটা সিমেট্রিক্যাল কিনা দেখো। তাহলে অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল হচ্ছে কি করে বুঝবো? এক্স ওয়াই জেড এর জায়গায় মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড বসাবো। তাহলে এইটা সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। বুঝতে পারা গেছে? সিমেট্রিক্যাল অ্যাবাউট যে অরিজিন, সেই অরিজিনটাকেই তার সেন্টার বলা হয়। তাহলে একটা ইলিপসয়েডের সেন্টার কত? 0 0 0। যেহেতু ইলিপসয়েডের সেন্টার আছে, ইলিপসয়েডের সেন্টার হচ্ছে 0 0 0। এখানে কিন্তু তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস থাকবে এরকম। যেহেতু তার সেন্টার আছে তাহলে এটাকে বলা হয় সেন্ট্রাল কনিকয়েড। খুব ইম্পর্টেন্ট, একটা ইলিপসয়েডকে বলা হয় সেন্ট্রাল কনিকয়েড। কেন?
অ্যাজ ইট হ্যাজ এ সেন্টার, এবং তার সেন্টারটাকে অরিজিন, যদি ক্যানোনিক্যাল ফর্মে থাকে। এবার তার অ্যাক্সিস গুলো কি কি বলছে, এর তিনটে অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এর তিনটে অ্যাক্সিস। তো অ্যাক্সিস কাকে বলা হয় সব আমি অবশ্যই আসছি। সেই অ্যাক্সিস গুলো হচ্ছে যে, এক নম্বরটা দেখো বলছি এই এক নম্বর ইকুয়েশনটা আনচেঞ্জ থাকছে কখন, যদি এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড বসাই, তার মানে সিমেট্রিক্যাল অ্যাবাউট বলো এক্স অ্যাক্সিস, এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস দ্বারা এটা সিমেট্রিক্যাল হয়। কেন? কারণ এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড বসানো যায়। আবার এটা দেখো ওয়াই অ্যাক্সিস এর দ্বারাও সিমেট্রিক্যাল হবে, জেড অ্যাক্সিস এর দ্বারাও সিমেট্রিক্যাল থাকবে। এই যে যেই অ্যাক্সিস গুলো দ্বারা সিমেট্রিক্যাল থাকবে সেই অ্যাক্সিস গুলোই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে যেই অ্যাক্সিস গুলো দ্বারা সিমেট্রিক্যাল থাকবে সেটাই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে কটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস? তিনটে প্রিন্সিপাল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। কিন্তু একটা ইলিপসের ক্ষেত্রে তিনটে অ্যাক্সিস, তিনটে প্রিন্সিপাল অ্যাক্সিস থাকলেও তিনটে অ্যাক্সিসের একটু নামকরণ আছে। একটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, 2D এর ক্ষেত্রে মনে আছে ইলিপসের ক্ষেত্রে দুটো অ্যাক্সিস থাকে, একটা মেজর একটা মনে আছে, একটা মেজর অ্যাক্সিস একটা কি অ্যাক্সিস ইলিপসে, মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। আমি যদি একটা ইলিপস আঁকি তাহলে কোনটা মেজর অ্যাক্সিস? যে অ্যাক্সিসের দৈর্ঘ্যটা বড়, লেন্থটা বড় সেটাই মেজর অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসটা। আর যে অ্যাক্সিসের লেন্থটা কম সেটাই হচ্ছে মাইনর। কিন্তু এই ক্ষেত্রে দেখবে দুটো অ্যাক্সিস না, তিনটে অ্যাক্সিস আছে। এরা তিনটে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস যার লেন্থ বড় হবে, যদি এক্স অ্যাক্সিসের লেন্থ বড় হয় সেটাকে বলা হয় মেজর। যার লেন্থটা মিডিয়াম মানে মাঝ বরাবর সেটাকে বলা হয় মিন অ্যাক্সিস। আর যার লেন্থটা হচ্ছে ছোট তাকে কি বলা হয়? মাইনর অ্যাক্সিস। তাহলে এখানে তিনটে অ্যাক্সিস থাকে, মেজর, মিন আর মাইনর। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে একটা ইলিপসয়েডের ক্ষেত্রে কটা অ্যাক্সিস থাকে? তিনটে, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস আর মিন অ্যাক্সিস। এটা ইলিপসয়েড, দেখো ছবিটা দেখো, এই যে ছবিটা দেখো, এটা 3D তে। তাহলে এর তিনটে অ্যাক্সিস, ঠিক আছে? এই যে এটা একটা অ্যাক্সিস, যেটা বড় হবে সেটা মেজর, যেটা মিডিয়াম হবে সেটা, এখানে আমি জানি না কোনটা বড় কোনটা মিডিয়াম কোনটা কি, দৈর্ঘ্যটা এরকম, কিন্তু তিনটে অ্যাক্সিস। তাহলে দেখো তিনটে অ্যাক্সিস কি করছে, এক্স অ্যাক্সিস এটাকে বই এক্স ধরেছে, তাহলে এক্স অ্যাক্সিসটা দুটো পয়েন্টে কাট করছে, a00 মাইনাস a00। ওয়াই অ্যাক্সিসটা দুটো পয়েন্টে কাট করছে, 0b0 0 মাইনাস b0, জেড অ্যাক্সিসটা। তাহলে এই যে তিনটে অ্যাক্সিস, একটাকে বলা হয় দেখো এই যে মেজর অ্যাক্সিস, মিন অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। কি অনুসারে? তার লেন্থ অনুসারে। যদি ওয়েটা বেশি হয় তাহলে মেজর, এটা মিন, এটা মাইনর। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? তাহলে একটা ইলিপসয়েড কি হয়, অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল হয়, আর তার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এই তিনটে অ্যাক্সিস দ্বারা সিমেট্রিক্যাল হয়। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে সিমেট্রিক্যাল উইথ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিসের বিষয়। নেক্সট, সিমেট্রিক্যাল অ্যাবাউট কোঅর্ডিনেট প্লেনস। বলছে প্লেন দ্বারাও কার্ভগুলো সিমেট্রিক্যাল হতে পারে। আচ্ছা ধরো কোঅর্ডিনেট প্লেন মানে তিনটে প্লেন কোঅর্ডিনেট প্লেন হয়। ধরো কাউকে বললাম যে এক্স ওয়াই প্লেন, এর দ্বারা কোনো কার্ভ সিমেট্রিক্যাল কিনা। তাহলে অরিজিন দ্বারা সিমেট্রিক্যাল জেনে গেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দ্বারা জেনে গেছি, এক্স ওয়াই প্লেন দ্বারা সিমেট্রিক্যাল কিনা। তার মানে আয়নাটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন মানে জেড ইকুয়াল টু 0। তাহলে এটা একটা আয়না, এটা দ্বারা কেউ সিমেট্রিক্যাল কিনা। কি করে বের করবো কোন একটা কার্ভ এটা দ্বারা সিমেট্রিক্যাল হবে কিনা, কি করে বের করবো, কি বলতে পারো? তাহলে এটা একটা পয়েন্ট, এক্স ওয়াই জেড, সেই পয়েন্টটার রিফ্লেকশন পয়েন্ট কি হবে কে বলতে পারে? এক্স ওয়াই প্লেন দ্বারা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে কোন পয়েন্টটা নিব? তার মানে এক্স ওয়াই জেড এই পয়েন্টটা মাইনাস জেড স্যার। হ্যাঁ স্যার এক্স ওয়াই মাইনাস জেড, এক্স ওয়াই মাইনাস জেড, তার সিমেট্রিক্যাল পয়েন্ট হবে বা এক্স ওয়াই মাইনাস জেড। তার মানে এক্সটা ঠিক থাকবে, ওয়াইটা ফিক্স থাকবে, খালি জেড এর জায়গায় মাইনাস জেড যদি হয় সেটাও যদি কার্ভকে স্যাটিসফাই করে তাহলে বলবো এক্স ওয়াই প্লেন দ্বারা সিমেট্রিক্যাল। সিমিলারলি ওয়াই জেড প্লেন দ্বারাও সিমেট্রিক্যাল হলে কি হয় এটাও আমরা বের করতে পারবো। ক্লিয়ার? আর জেড এক্স প্লেন দ্বারা সিমেট্রিক্যাল হলে কি হয় সেটাও আমরা বের করতে পারবো। তো আমরা দেখব আমাদের যে ইলিপসয়েডটা আছে সেটা এই তিনটে প্লেন দ্বারাও সিমেট্রিক্যাল হবে। কি করে? এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স ওয়াই আর মাইনাস জেড বসিয়ে দেখো, দেখো এক্স ওয়াই মাইনাস জেড মানে কিন্তু এক্স ওয়াই প্লেন দ্বারা। আর যদি আমি বলি যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে কিন্তু এক্স অ্যাক্সিস দ্বারা। ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝো, এক্স অ্যাক্সিস দ্বারা মানে এক্সটা ফিক্সড, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই, জেড এর জায়গায় মাইনাস জেড। আর এক্স ওয়াই প্লেন দ্বারা এক্স ওয়াই ফিক্সড, জেড এর জায়গায় মাইনাস জেড। তাহলে
একটু দেখিয়ে দিই লাস্ট এটাই, এই যে নেক্সট দিন আমি আরো ধীরে ধীরে ব্যাপারগুলো বোঝাবো। যে প্রিন্সিপাল প্লেন মানে কোঅর্ডিনেট প্লেন, তাহলে প্রিন্সিপাল প্লেন মানে দেখো আলফা বিটা গামা ছিল এক্স ওয়াই জেড, তার বদলে আলফা বিটা মাইনাস গামা যদি বসাই তার দ্বারাও দেখবে সিমেট্রিক্যাল হচ্ছে, কারণ এবং দেখবে যে একটা ইলিপসয়েড সিমেট্রিক্যাল হয় প্লেন দ্বারাও। তাহলে কোন প্লেন দ্বারা হবে? এক্স ওয়াই ফিক্স রেখেছে, খালি জেডটা চেঞ্জ করেছে, তাহলে এক্স ওয়াই প্লেন দ্বারা, তার মানে জেড ইকুয়াল টু 0 দ্বারা সিমেট্রিক্যাল হবে। সিমিলারলি বলছে যে শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 দ্বারা না, বাকি অন্যান্য প্লেন দ্বারাও সিমেট্রিক্যাল, যে কোঅর্ডিনেট প্লেন গুলো আছে। তাহলে বলছে একটা ইলিপসয়েড যেরকম ভাবে অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক্যাল হয়েছিল, যেরকম ভাবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক্যাল হয়েছিল, সেরকম ভাবে বলছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সেই প্লেন গুলোর রেসপেক্টে সিমেট্রিক্যাল হবে। আর 4 নম্বর হচ্ছে একটা ইলিপসয়েড দেবে ক্লোজ সারফেস, ক্লোজড, ঠিক আছে, এটা ক্লোজড, কোনো পয়েন্ট এরকম না যে ওপেন আছে, এটা হচ্ছে ক্লোজ সারফেস। তাহলে এই 4টে জিনিস একটা ইলিপসয়েডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা ইলিপসয়েড সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, সিমেট্রিক্যাল অ্যাবাউট প্রিন্সিপাল অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, সিমেট্রিক্যাল অ্যাবাউট প্রিন্সিপাল প্লেনস দ্যাট মিন্স এক্সও ওয়াই জেড জেড এক্স, আর ক্লোজ সারফেস। তো একটা ইলিপসয়েডের ইকুয়েশন কি হয়? আমি একটু আগে দেখালাম যে একটা ইলিপসয়েডের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে একটা ইলিপসয়েডের ইকুয়েশন। এবং ইলিপসয়েডের ছবি যদি বলো তাহলে এখানে দেখো ছবিটা দেওয়া আছে একটা ইলিপসয়েডের, এই ছবিটা ভালো করে দেখতে হবে এবং এই যে লেখাগুলো আছে সেগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে একটা ইলিপসয়েডের ইকুয়েশন কিরকম হয় সেটা আমরা জানতে পারবো। নেক্সট দিন হাইপারবোলয়েড। তো হাইপারবোলয়েড কি আছে? 2 ধরনের হয়। কি কি 2 ধরনের? 1 সিট আর 2 সিট, সেটা আমরা দেখবো। আর তার সাথে প্যারাবোলয়েডও, সেটাও 2 ধরনের হয়, একটা ইলিপ্টিক একটা হাইপারবোলিক। তাহলে 2 ধরনের প্যারাবোলা এরকম হয়, সেই প্যারাবোলয়েড গুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? ইলিপ্টিক প্যারাবোলয়েড, হাইপারবোলিক প্যারাবোলয়েড। আর হাইপারবোলা 2 ধরনের হয়, সেগুলো প্রত্যেকটা ছবি দেখবো এবং তার প্রপার্টি গুলো একটু আলোচনা করবো, কার্ডটা কিরকম হয় সেটা চিনবো, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হলো আজকের পড়ানো।